খাপছাড়া রবীন্দ্রনাথ লিখেছিলেন, একগুলো সবই এক, সাদা আর কালো কি, গণিতের গণনায় এমত্তা ভালো কি। দেখুন, ভোট যত এগোচ্ছে এসআইআর এর খসড়া তালিকা নিয়ে গণিতের নানা হিসেব নিকেশ সামনে আসছে, আর সেই সঙ্গে রোজই বেড়ে চলেছে রাজনৈতিক চর্চা। সেই নিয়েই প্রথম প্রশ্ন। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত ভোটার তালিকা বেরোলে তৃণমূলকে বলতে হবে আর ভোটে যাব না, কটাক্ষ শুভেন্দু অধিকারী। তাহলে বিধানসভা ভোটে সব থেকে বড় ফ্যাক্টর হতে চলেছে এই এসআইআর। দ্বিতীয় প্রশ্ন। বহু বিধানসভায় 21-এর ভোটে জয়ের ব্যবধানের থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে এবারের খসড়া ভোটার তালিকায়, কিন্তু নাম বাদের এই হিসেব কতটা প্রভাব ফেলবে 26-এর ভোটে, বিরাট প্রশ্ন এটা। তৃতীয় প্রশ্ন। নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 21-এর থেকে একটা হলেও আসন বেশি পাবো। আজ বেঁধে দিলেন একেবারে 250 আসনের টার্গেট। টার্গেট তো বাড়ছে, কিন্তু লক্ষ্য পূরণ হবে কি? চতুর্থ প্রশ্ন। টাটা বিদায়ের 18 বছর পর 18ই জানুয়ারি সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়নের স্লোগানকে পুঁজি করেই কি তাহলে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি? পঞ্চম প্রশ্ন। ভোট ঘোষণার আগেই চক্রান্ত শুরু। নিজের হেলিকপ্টারে বীরভূমে যেতে না পেরে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুমতি নিতেই দেরি করেছে, চক্রান্তের তত্ত্ব উড়িয়ে দিলেন সুকান্ত মজুমদার। এর আগে একই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে কি পশ্চিমবঙ্গে ভোটের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেল এই চপার পলিটিক্স? তবে শুরুতেই দেখাবো ভোট ঘোষণা এখনো দূরস্থ। তার আগেই এসআইআরময় পশ্চিমবঙ্গে ক্রমশ বেড়ে চলেছে রাজনৈতিক চাপানুতর। দেখুন, যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। 14 ফেব্রুয়ারির পরে বলতে হবে এই ভোটার লিস্টে নির্বাচনে আমরা যাব না। আগামী নির্বাচনে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করে এদেরকে ঝেঁটিয়ে যে কটা ছাই পাস পড়ে আছে বিদায় দিতে হবে। ভারতবর্ষে এসআইআর যদি বন্ধ হয়ে যায় তাহলে দিদির নাম এখানে নয়, একদম গিনেস বুকে চলে যাবে। শুরু থেকে শুরু হয়েছে মাঝ রাস্তাতেও রাজ্য রাজনীতি এসআইআর এ মগ্ন। দুর্নীতি, স্বজন পোষণ, কেলেঙ্কারি, অনুন্নয়ন, বেহাল আইন শৃঙ্খলা, যাবতীয় অভিযোগ এখন পিছনের সারিতে। শাসক থেকে বিরোধী, বড় থেকে হেভিওয়েট, সব নেতানেত্রী এখন এসআইআর নিয়ে বাকযুদ্ধে মত্ত। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। পত্রযুদ্ধ থেকে বাকযুদ্ধ, সব সমান তালে চলছে। যতই এসআইআর করুক আর যতই ষড়যন্ত্র করুক, তৃণমূল কংগ্রেসের আগামী দিন মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা বাড়বে, ভোটের শতাংশ বাড়বে। র্যাম্পে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে তৃণমূল সরকার থেকে বিদায় নিয়ে চলে যাবে। মঙ্গলবার এসআইআর নিয়ে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মারাত্মক অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ভুল ভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো, আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই। তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে তার নেত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, আমি আপনাদের কাগজ বানিয়ে দেব। কাগজ বানানোটা কেমন? 65 বছরের বৃদ্ধকে বার্থ সার্টিফিকেট দেওয়া। কাগজ বানানোটা কেমন? বরিশাল থেকে আসা মফিজুলকে বারাসাতের বাসিন্দা বলে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া। তৃণমূল আর তৃণমূলের প্যাক করতে থাকুন, লাভ কিছু হইব না। চোর একদম কট হ্যান্ড ধরা পড়েছে। তাহলে কি সেই সত্যি এসআইআর ঠিক করে দেবে 2026 সালে কে বসবে পশ্চিমবঙ্গের ক্ষমতায়? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কালও বলেছি, এখনো পর্যন্ত 26-এর ভোটের সব থেকে বড় ইস্যু আইন শৃঙ্খলা নয়, কর্মসংস্থান নয়, শিল্প নয়, উন্নয়ন নয়, এমনকি দুর্নীতিও নয়, ওই 26,000-এর চাকরি যাওয়াও নয়। এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, আগামী নির্বাচনে সব থেকে বড় ইস্যু এসআইআর। এই এসআইআর নিয়েই সকাল বিকেল শাসক বিরোধী লাগাতার তরজা তাদের চলবে। মনেই হচ্ছে না যে এ রাজ্যে এসআইআর ছাড়া আর কোনো সমস্যা আছে, আর কোনো জ্বলন্ত ইস্যু আছে। কিন্তু কেন?
কেন এসআইআর শাসক বিরোধী সব দলের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণটা সম্ভবত লুকিয়ে আছে একটা ছোট্ট অঙ্কে, যে অঙ্কটা নিয়ে এই আশা এবং আশঙ্কার দোলাচলে দুলছে সব পক্ষ। আমি বিস্তারিতভাবে একেবারে ভেঙে ভেঙে অত্যন্ত চিত্তাকর্ষক এই অঙ্কটায় আসবো, কিন্তু তার আগে আসবো রাজনীতির কথায়। আজ প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথদা, এই যে এসআইআর নিয়ে রাজনীতির হাওয়া এত তেতে রয়েছে, এর সত্যিই কি কোনো বাস্তবসম্মত কারণ আছে? এসআইআরের পরে এই নতুন হওয়া ভোটার তালিকা ভোটের ফলে আদৌ কোনো প্রভাব ফেলতে পারে, আর যদি সত্যি পারে কতটা? দেখুন সুমনদা, আমাদের রাজ্যে মৃত ভোটার, অবৈধ ভোটার, স্থানান্তরিত ভোটার এরা বছরকে বছর শাসক দলের হয়ে কাজ করে। অর্থাৎ মানে যে ভোটটা জল ভোট বলি, ভূত ভোট বলি, সেই ভোটটা শাসক দল তার মতন করে করে। এটা তৃণমূল কংগ্রেস কেবল করে আমি বলছি না, এটা 34 বছরের বাম আমলেও একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। ফলে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের যে 50 লক্ষের কাছাকাছি পার্থক্য আছে, অনেকেই মনে করছেন যে যদি 58 লক্ষ এখন বাদ গেছে, আরও যদি বাদ যায়, 1,33,00,000 নাম আছে শুনানিতে, যদি 1 কোটি শুনানি হয়, যদি আরও নাম বাদ যায়, তাহলে এই ব্যবধানটা বিজেপি কমিয়ে ফেলতে পারে, সেই আশঙ্কা কাজ করছে তৃণমূলের মধ্যে। তৃণমূলের এই ছটফটানির পেছনে যতটা না বৈজ্ঞানিক ভিত্তি আছে, তার থেকে মনস্তাত্ত্বিকভাবে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে যদি এসআইআরে মৃত ভোটার, অবৈধ ভোটার, ভুয়ো ভোটার মিলে যে সংখ্যাটা বিরাট পরিমাণে আছে, সেইটা যদি বাদ হয়ে যায়, তাহলে ব্যবধানটা ঘুচে গিয়ে শেষ পর্যন্ত লড়াইটা কাটেকে টক্কর হবে না তো। এই ভাবনাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভীষণভাবে কাজ করছে। একইভাবে আমি বলবো যে পরিসংখ্যানগত দিকে একটু তাকাই, 25,000-এর বেশি নাম বাদ গেছে এমন আসন 65টি পেয়েছি আমরা। এই 65টি আসন এর যদি লক্ষ্য করেন আপনি, তাহলে গত নির্বাচনে যে জয় পরাজয়ের ফলাফল ছিল তার থেকে কিন্তু এবার নাম বেশি কাটা গেছে। অর্থাৎ তৃণমূল যে আসনগুলোতে জয়ী হয়েছিল, 65টা এমন আসন যেখানে যে ব্যবধানে জয়ী হয়েছিল তার থেকে অনেক বেশি নাম কাটা গেছে। আবার 10,000 থেকে 25,000-এর মধ্যে নাম বাদ গেছে এমন সংখ্যা 186টি। তাহলে দুটো ক্যাটাগরি মিলে 251টি আসন আছে যেখানে মিনিমাম 10,000, ম্যাক্সিমাম 50,000 পর্যন্ত নাম কাটা গেছে। এটা একটা আশঙ্কা যে কোনো শাসক দলকে করতে পারে। আপনি ইমিডিয়েটলি আমাকে প্রশ্ন করবেন যে আচ্ছা, উত্তরপ্রদেশে তো আরও বেশি নাম কাটা গেছে, তাহলে এগুলো কি যোগীর নাম মানে ক্ষতি হবে? প্রায় 3 কোটি। বা তামিলনাড়ু বা গুজরাট। কিন্তু পশ্চিমবাংলাতে একটা কালচার ছিল, সেটা হলো বিকেল 4টের পরে আমার সংগঠন, শাসক দলের সাথে যেহেতু সংগঠন থাকে, ফলে শাসক দলের লোকজন নেমে গিয়ে মৃত ভোটারের এগেনস্টে নাম মানে ভোট দেয় বলেই দ্বিজেন মুখোপাধ্যায় গায়ক তার নামে ভোট পড়ে, এরকম শয়ে শয়ে ভোট পড়ে, হাজার হাজার ভোট পড়ে। আবার স্থানান্তরিত ভোটার বা অনুপ্রবেশকারী ভোটারদের নাম রেখে দিয়ে কিন্তু ভোটটা শাসক দল করায়। এটা বাম আমল থেকে তৃণমূল আমল পর্যন্ত একটা রেওয়াজ হয়েছে। ফলে পলিটিক্যাল কালচারের জায়গা থেকে আমাদের শাসককুল ভয় পাচ্ছে, আবার বিরোধীরা অতি উৎসাহিত হচ্ছেন যে এই নামগুলো যদি বাদ যায়, অর্থাৎ ভোটার তালিকা থেকে যদি মৃত নাম বাদ যায় ঠিক মতন, যদি অবৈধ নাম বাদ যায়, যদি মানে স্থানান্তরিত নাম বাদ যায়, তাহলে কিন্তু আমরা একদম জয়ের কাছে চলে আসছি, কাছাকাছি। কিন্তু বাস্তবটা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের পেছনে এছাড়াও দুটো কারণ আছে। 1,33,00,000 যে নাম শুনানির পর্যায়ে এসছে, কিছু নাম বাদ গেছে এখন, 1 কোটির উপরে যদি নাম শুনানির মধ্যে এসছে, এই শুনানিতে কাগজপত্র যা আপলোড করা হচ্ছে তার বিচার কিন্তু বিএলও করবে না, তার বিচার কিন্তু ডিও করবে না, তার বিচার কিন্তু এআরও করবে না। সব আপলোড আপনি করছেন, শেষ হুইসেলটাকে দিবে ইলেকশন কমিশন দিবে। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা যে এআই সিস্টেম চালু করে দিয়ে যদি বিরাট সংখ্যক নাম বাদ চলে যায় আমার, বা প্রপার ডকুমেন্টেশন না হওয়া সত্ত্বেও নাম বাদ চলে যায়, অথবা যেভাবে 7,500 বুথে 1 থেকে 10 জনের মাত্র মৃতর নাম বাদ গেছে, এবার যদি প্রপারলি সেই মৃত নামগুলো বাদ যায়, যেটা গতকাল সিপিএম দলের তরফ থেকেও যাদবপুরে যে এখনও মৃতদের ভোটার তালিকায় নাম রয়ে গেছে, এরকম যদি খুঁজে খুঁজে যদি নামগুলো বাদ দেয়, তাহলে কিন্তু সত্যি শাসক দলের সংগঠন কিন্তু কাজে লাগবে না সেইভাবে, অর্থাৎ প্রক্সি ভোট দিতে পারবে না। এই একটা আশঙ্কা আছে
যে পুরো শুনানি পর্বে যে নামগুলো আসছে তার নিয়ন্ত্রণ বা চাবিকাঠি সরাসরি দিল্লির হাতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে সেই প্রশ্নটা তুলছেন যে পুরোটা কেন দিল্লির হাতে থাকবে, কেন ডকুমেন্টেশনের পুরো দায়িত্বটা এবার হিয়ারিং পর্যায়ে মানে ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে সেন্ট্রালে। এটা একটা দিক। আরেকটা দিক আছে, সেটা হলো দেখুন সাইকোলজিক্যাল একটা মানে ফেয়ার, মানে শাসক যারা থাকে তারা ক্ষমতা হারানোর ভয় তাদের মধ্যে থাকে, ফলে সেই ফেয়ারটা থাকছে যে এই নামগুলো যদি ড্রপ হয় তাহলে সত্যি লড়াইটা বিরোধী পক্ষ থেকে যে চাপ তৈরি করা বলা হচ্ছে যে আমাদের যে 50 লক্ষ ডিফারেন্স আছে আমরা ছুঁয়ে যাব, আমরা জয়ী হয়ে যাব, এই একটা আশঙ্কা কিন্তু সবসময় কাজ করছে। কিন্তু আমি বাস্তবটা আপনাকে সুমনদা বলি, বাস্তবটা হলো এসআইআর ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তার রাজনীতি করে ইমোশন তৈরি করছেন, সেই ইমোশনটা তৈরি করে তিনি যেভাবে মানে মানুষের মধ্যে কানেক্টিভিটি তৈরি করছেন এবং একই সাথে তার 15 বছর শাসনকালের যে সমস্ত মানে অবিচার, অন্যায়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ব্যর্থতার জায়গাগুলো, শিল্প, সেগুলো কিন্তু এসআইআরের কার্পেটের তলে থেকে যাচ্ছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে চাইছেন এসআইআরটাকে জীবিত রাখতে, এসআইআরটাকে যে কোনো মূল্যে বিতর্কের মধ্যে রাখতে, যাতে করে শাসক দলকে তার 15 বছরের পারফরমেন্স দেখাতে না হয়। এটা একটা দিক যেমন, আর উল্টো দিকে শুভেন্দু অধিকারীরা অনুপ্রবেশকারীর নাম বাদ গেছে এই ভাবনাটাকে সামনে রেখে হিন্দু ভোটের একটা পোলারাইজেশন চাইছেন। শেষ পর্যন্ত কিন্তু আমাদের রাজ্যে নির্বাচনটা একদিনের খেলা, ওয়ান ডে ম্যাচ, যে সেদিন যেভাবে সে ব্যাট করবে, বল করবে, তার উপরে ফলাফল হবে। বেশ, বিশ্বনাথদা বলছিলেন যে তৃণমূলের ছটফটানি, কোট অ্যান্ড কোট ছটফটানি বাড়ছে। প্রদীপ্ত অবশ্য বেশি ছটফট করে না, পরের বক্তা ওই, কিন্তু ওর কাছে যাওয়ার আগে আমি এবার একটা অঙ্কে আসি। দেখুন, আমরা প্রত্যেকে জানি, অঙ্কটার একটা অংশ বিশ্বনাথদা বলেছেন, আরেকটা অংশ আমি এইবার দেখাবো। আমরা প্রত্যেকে জানি যে এসআইআরের খসড়া ভোটার তালিকায় বাদ গেছে 58 লক্ষ নাম। পরে আমি বিস্তারিত আলোচনা আসবো। এখনই বলে রাখি যে উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা যে প্রকাশিত হয়েছে সেই রাজ্যে বাদ গেছে প্রায় 3 কোটি নাম, 2,88,00,000 ভোটারের নাম। কিন্তু কথাটা হলো, আমাদের রাজ্যে যে 58 লক্ষ নাম বাদ গেল, চূড়ান্ত তালিকা প্রকাশের পর সেই তালিকা কি পাল্টে দিতে পারে যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জয় পরাজয়ের যে ছবিটা ছিল সেই ছবিটা? খসড়া তালিকা যেটা বেরিয়েছে তার মধ্যে কোন কোন কেন্দ্রে গত নির্বাচনে জয়ের ব্যবধান থেকে বাদ যাওয়া নামের সংখ্যা বেশি, আর এইখানে লুকিয়ে আছে সেই চিত্তাকর্ষক অঙ্কটা এই অনুষ্ঠানের শুরুতে যেটার কথা বললাম। দেখুন, আমরা 58 লক্ষের ব্রেকআপ থেকে হিসেব করে দেখেছি মোট 109টায়, রিপিট 109টা বিধানসভা আসনে জয়ের ব্যবধানের থেকে খসড়া ভোটার তালিকায় বাদ যাওয়া নামের সংখ্যা বেশি। ধরুন, ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ রাখি। রাসবিহারী কেন্দ্রে 42,519 জনের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকায়। 2021-এর ভোটে এই রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী জিতেছিলেন 21,406টা ভোটে। আবার আসানসোল দক্ষিণে খসড়া ভোটার তালিকায় বাদ গেছে 39,202 জনের নাম। ওখানে বিজেপি প্রার্থী জিতেছিলেন 4,499টা ভোটে। এইভাবে যদি হিসেব করা যায়, দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জেতা 70টা আসনে এবং বিজেপির জেতা 39টা আসনে জয়ের যা ব্যবধান, তার থেকে খসড়া ভোটার তালিকায় বেশি নাম বাদ গেছে। আমি দ্রুত আবার বলছি, অত্যন্ত চিত্তাকর্ষক এই অঙ্কটা, একটু পর্দায় দেখে নিন। ক্যালেন্ডারের পাতায় 2026 চলে এসেছে, বেজে গেছে বিধানসভা ভোটের দামামা, চলছে নানা জল্পনা, নানা দাবি, তাল ঠোকাঠুকি, স্বপ্নভঙ্গের পাল্টা গুঞ্জন, আর সবটাই এসআইআর ঘিরে। কত নাম বাদ পড়বে, কোন দলের ভোটারদের নাম বাদ পড়বে, তা নিয়ে তুঙ্গে চর্চা। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। মুখে মুখে যে প্রশ্নগুলো ঘুরছে তা হলো, এসআইআরের ফলে কি রাজ্য রাজনীতির ছবিটাই বদলে যেতে পারে? নাম বাদের প্রভাব পড়তে পারে বিধানসভা ভোটের ফলাফলে? হেভিওয়েট কেন্দ্রগুলোতেও জয় পরাজয়ের হিসেব পাল্টে যেতে পারে? प्रदेश की मुख्यमंत्री 3 बार बांग्लादेशी मुस्लिम घुसपैठिया रोहिंग्या को वोटर लिस्ट में रखने के लिए, एसआईआर बंद करने के लिए उन्होंने 3 बार लेटर लिखा, लेकिन एक बार भी टी गार्डन वर्कर का इस
एसआईआर प्रक्रिया जो प्रोसेस चल रहा है, हियरिंग चल रहा है, उसमें ये मांग नहीं उठाया है। এসআইআরের খসড়া ভোটার তালিকা অনুযায়ী বিধানসভা কেন্দ্র ধরে ধরে নাম বাদের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে কি উঠে এসেছে? সেখানে দেখা যাচ্ছে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল এমন 70টা আসনে জয়ের ব্যবধানের থেকে বেশি নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে। আবার 2021 সালে বিজেপির ঝুলিতে যাওয়া 39টি এমন আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধানের থেকে বেশি নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 215টি আসনে, আর বিজেপি পেয়েছিল 77টি আসন। বিশেষজ্ঞদের মতে একেবারে সরল পাটিগণিতের হিসেব অনুযায়ী কোনো কেন্দ্রে 2021 সালে জয়ের যা মার্জিন ছিল তার থেকে বেশি সংখ্যক ভোটারের নাম যদি বাদ পড়ে তাহলে অনেক হিসেব নিকেশই উল্টে পাল্টে যেতে পারে। কোনো সিটে কোনো আসনে ধরুন ভোট পড়েছে 72% বা 75%, তার মানে 25 to 28% ভোট পড়েনি। এবার এই যে নামটা বাদ যাচ্ছে মৃত বলে বা অনুপস্থিত বলে, সেটা কিন্তু মূলত ওই না পড়া ভোটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এর সঙ্গে জয় পরাজয়ের ব্যবধানের কোনো সম্পর্ক নেই। দেখুন না কি হয়, ভোটটা আসতে দিন না, হবে তো কলির সন্দেহ। এখনো অবধি এসআইআর এর খসড়া ভোটার তালিকা সামনে এসেছে, তারপর শুনানি শুরু হয়েছে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তাতে ছবিটা কি দাঁড়াবে? নাম বাদ যাওয়া না যাওয়া কি বিধানসভা নির্বাচনের ফল বদলে দিতে পারে? কৃষ্ণেন্দু অধিকারী ও পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। আমি উল্টো দিক থেকে আমার পরবর্তী বক্তা প্রদীপ্তর কাছে আসবো যে সংখ্যাটা 39 আর 70, সেই কারণেই কি এসআইআর নিয়ে তৃণমূলের এত আপত্তি? প্রদীপ্ত দাদা, তুমি শুরুতে রবীন্দ্রনাথের অঙ্ক সংক্রান্ত একটা কবিতা শোনালে, তারপর অন্তত 30-40 বার অঙ্ক শব্দ বলেছো। আমার তখন শিবরাম চক্রবর্তীর ওই অঙ্ক সাহিত্যের যোগফলটা মনে পড়ছিল। যদি ধরে নাও 100তে আমি ভালো আছি, মানে পুরো সুস্থ মানে 100, তাহলে আমার অবস্থান এখন কত সেটা তুমি বিচার করার চেষ্টা করছো। এবং সেখানে স্যারের মনস্তত্ত্বটা আমার দারুণ লাগলো। অর্থাৎ একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি যে তৃণমূলের মনস্তত্ত্বটা কি। 215-70 শিবরাম চক্রবর্তীকে মনে করে দেখো, আর 77-39 শিবরাম চক্রবর্তীকে মনে করে দেখো যে কে কতটা মনস্তত্ত্বে ভালো আছে বা মন্দ আছে। দাদা দেখো, 1,34,00,000 নাম বাদ গেছে বলে আমরা যেটা ধরছি বা শুনানিতে ভোটের যখন ফল বেরোবে এই দুটো অঙ্ক কোনটাই থাকবে না, কারণ ওটা মানুষ যায় দেখবে। বলে শিবরাম চক্রবর্তী শেষমেশ আমি কত ভালো আছি, ফিগার ডাজন্ট লাই, এটা তৈরি হবে। এখন ইসিআই এর কাছে তো ওসেনিক পাওয়ার আছে, আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। ইসিআই এর হাতে এত বড় পাওয়ার আছে যে ইসিআই কি কন্ট্রোল করতে পারে, সেই শেষ চাবিকাঠিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে, সব বুঝতে পারলাম। তাহলে দাদা 2021 সালে বা 24 সালে যে ভোটটা হয়েছিল, যে ইলেকটোরাল রোলের মাধ্যমে হয়েছিল, সেটাও তো ইসিআই এর চাবির মাধ্যমেই হয়েছিল। সেই চাবিতে কি করে তৃণমূল উত্তরণ ঘটলো যে 21 সালের ভোটের পরে দিলীপ ঘোষ বলল যে ভোটটা বেশ ভালোই হয়েছে, 24 সালের ভোটের পরে সুকান্ত মজুমদাররা বললেন ভোটটা বেশ ভালোই হয়েছে, বা এত অভিযোগ যেখানে যাদের যে যে জায়গায় আছে সেই কেসগুলোরই বা কি হলো? আমার জানা নেই ইসিআই এর ওসনিক পাওয়ার সেখানে হঠাৎ করে ফুটুস ডুম হয়ে গেল কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে 1,34,00,000 বা 33,00,000 যে নাম, সেটা দাদা 98 লক্ষে নেমে এসছে, আমরা তোমাদের চ্যানেলেই শুনেছি। কারণ আমাদের কাছে তো কোনো ডিজিটাল এভিডেন্স নেই দাদা, কারণ এখন তো সব এভিডেন্সের যুগ, যে আপনার কাছে এভিডেন্স থাকলে যান কোর্টে চলে যান, কোর্টে চলে যান। তা ডিজিটাল এভিডেন্সে আমরা কিছু দেখতে পাচ্ছি না যে কার নাম বাদ গেছে। শুনছি দেবের নাম বাদ গেছে, শুনছি জয় গোস্বামীর নাম বাদ গেছে, শুনছি বাদ গেছে মানে শুনানিতে ডেকেছে। সরি, আমি ওই ফর্মের ডান দিক আর বাঁ দিকের কলাম তুমি যদি শূন্য রাখো, তুমি মানে একদম অমর্ত্য সেন হন কিংবা জয় গোস্বামী, আমি ঠিক এইটাই শুনতে চাইছিলাম। ঠিক, তাহলে এই 1,33,00,000 যে বাদ মানে শুনানিতে ডেকেছে, এটা ভয়ের কিছু নেই তার মানে? যেমন স্বপন মজুমদারেরও ভয়ের কিছু নেই তার মানে? হতেই পারে যে এই নামগুলো আবার ফিরেও আসতে পারে। তার মানেটা কি? তার মানে ইনফ্যাক্ট তোমায় জানিয়ে রাখি 2002-তেই একটা বড় অংশ ফিরে এসেছিলেন, কেন ফিরে আসবেন না? এক্স্যাক্টলি সেটাই বলছি। তাহলে যে চাবিকাঠি, যে ভয়, যে মনস্তত্ত্ব, সেটা আপেক্ষিক, সেটা টিআরপি, সেটা টিকে থাকা সমাজ মাধ্যমে, গণমাধ্যমে, মানুষের মাধ্যমে
এই যে পাবলিক স্ক্রুটিনির জায়গাটা, তাহলে তৃণমূল ভয় দেখাচ্ছে কেন? তৃণমূল সব কোথায় ভয় বাদ যাবে, দেখাচ্ছে? সব বাদ যাবে। তৃণমূল হ্যাঁ। ভয় দেখাচ্ছে কোথায়? তৃণমূল ভয় দেখাচ্ছে বলে যারা অভিযোগ করছে তারা তো হ্যাঁ। বলছে 1,25,00,000 রোহিঙ্গার নাম বাদ যাবে, বাংলাদেশির নাম বাদ যাবে। তারা তো বলছে 52 জন জেলে আছে বিহারে। তুমি আরো যোগ করতে পারো যে তাদের উত্তরপ্রদেশে আজ 3 কোটি মানুষ, প্রায় 3 কোটি মানুষের নাম বাদ গেছে। 12টা রাজ্যে তুমি পার্সেন্টেজ দেখে নাও, পশ্চিমবঙ্গে তুলনামূলক কম, সেটা তোমার চ্যানেলে আমরা বারবার দেখে গেছি। দেখো 15 বছরের পারফরমেন্স নিয়েও স্যার কথা বললেন। একমাত্র তৃণমূল কংগ্রেস দল যে 15 বছরের পারফরমেন্স লিখিত আকারে গানের মাধ্যমে মানুষের কাছে বারবার পৌঁছে দিয়েছে। তাতে অনেক বিতর্ক হয়েছে, অনেক তর্ক হয়েছে, কিন্তু আমি আগেও প্রশ্ন করেছি, এখনো প্রশ্ন করছি, আমার সাংসদরা, আমার 19 জন সাংসদ, আমার 12 জন সাংসদ যারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন, পশ্চিমবঙ্গ থেকে যারা জিতেছেন, তারা 5-5-10 বছর, এখন তো 5 বছর হয়নি দাদা, মাত্র 1 বছর বলতে পারি হয়েছে, তাহলে এই 5+1 আর আগের 5, এই যে 11 বছর, সেই 11 বছরে আমাদের জন্য কি কি করে দিয়েছে তার একটা তথ্যচিত্র হিসাবেও তো 100 বছরের আরএসএস যেমন আসছে, তেমন একটা তথ্যচিত্র তো আসতে পারতো আমাদের কাছে, সেটা কিন্তু আমরা আজ অব্দি পাইনি। আমরা যেমন পাইনি ওই যে 2200 বুথ মৃত ছাড়া নাম বেরিয়ে গেল, হঠাৎ করে সেটা 200 হয়ে গেল, তারপর হঠাৎ করে 10 ডিজিটের নিচে নেমে এলো, অর্থাৎ কোন স্ট্যাটিস্টিক্যাল ডেটায় কিভাবে, কোন অ্যালগোরিদমে, কোন ইসিআই এর তথ্যের ভিত্তিতে এগুলো হচ্ছে, তাও জনসমক্ষে আসেনি। আমি যেটা বলতে চাইছিলাম যে পাবলিক স্ক্রুটিনির জায়গাটা, পাবলিক স্ক্রুটিনি বলে তো একটা জায়গা হয়, পাবলিক পারসেপশনের পরে যেটা আসে, তাহলে যেটাকে স্যারেরা সোশ্যাল অডিট বলেন, তাহলে সেই পাবলিক পারসেপশন বা পাবলিক স্ক্রুটিনি সেইটা মেটানোর জন্য ইসিআই কি করেছে? আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দল মমতা বন্দ্যোপাধ্যায় বলার 20 ঘন্টা পরে একটা প্লিড করেছে, একটা অ্যাপিল করেছে, যে অ্যাপিলে পরপর বলে দেওয়া হয়েছে যে 50-এর বেশি উদাহরণ রয়েছে যেখানে হোয়াটসঅ্যাপ কমিশন কাজ করছে, অর্থাৎ কোনো ডাইরেক্টিভ লিখিত আকারে আসছে না, হোয়াটসঅ্যাপে আসছে। এমন ভাবে বলা হয়েছে যে ইসিআই এর আমি আলাদা করে অভিযোগে আসবো, তার আগে না আমি কতগুলো ক্লিয়ারিফাই, আমরা রাজনীতির সম্ভাবনার জায়গা থেকে বলছি, এগুলো আমাদের কাছে ফিগার এসছে, মানে এই ফিগারগুলো তৃণমূল বিজেপি কেউই অস্বীকার করতে পারবে না যে কতগুলো আসনে গতবারে জয় পরাজয়ের যে সংখ্যা তার থেকে বেশি, এটা একটা ফ্যাক্ট, ম্যাটার অফ ফ্যাক্ট। এটা দ্বিতীয় যেটা, এটা ফ্যাক্ট যে যতগুলো রাজনৈতিক দল আছে সবচেয়ে বেশি এসআইআর এর প্রতিক্রিয়া দিচ্ছে তৃণমূল রাস্তায় নেমে। কেন দিচ্ছে এটা তো একটা আলোচনার বিষয়। দুটো আমরা সম্ভাবনা বলছি, একটা হলো যে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে, অর্থাৎ এই ফিগারগুলোর প্রেক্ষিতে তাদের একটা অতিরিক্ত মানে তৎপরতা আছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটি নামও বাদ যাবে না, যখন এসআইআর এর বিরোধিতা করেন, তখন আমাদের মনে হয় যে নিশ্চয়ই তাহলে মৃত ভোটারদের নাম বাদ দিতে চাইছেন না, নিশ্চয়ই তাহলে অবৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছেন, অনুপ্রবেশ নামকারীদের ভোটারদের নাম বাদ দিতে চাইছেন না, পুরনো ভোটারদেরকে রেখে দিয়ে ভোট করতে চাইছেন। আর না হলে আরেকটা সম্ভাবনা যেটা আমি বারবার বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর রাজনীতিটাকে সামনে রেখে একটা ইমোশন চার্জ করতে চাইছেন, যাতে করে তাকে এই 15 বছরে কেন শিক্ষাতে অব্যবস্থা, কেন স্বাস্থ্যে অব্যবস্থা, কেন মানে বেকারদের চাকরি দিতে পারলো না বা শিল্পায়ন ঘটলো না, সেটাকে আড়াল করতে চাইছেন এসআইআর কে সামনে রেখে। সেটা তো বিরোধীদের কাজ, সেটা তো বিরোধীদের কাজ নয় কি? তাহলে বিরোধীরা, আমরা গণতন্ত্রে বিরোধীদের ভয়েসটা কি তো আসল ভয়েস বলি, তাহলে বিরোধীরা সেটা করতে ব্যর্থ বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছেন যে বিরোধীরা সেখানে তুমি বলতে পারো, কিন্তু যে সরকার ক্ষমতায় আছে 15 বছর ধরে 3টে টার্মে, আমি বলছি তাদেরও তো একটা দায়বদ্ধতা আছে যে সমস্ত কাজগুলো সামনে আসা। কথা বলি, উত্তরদায়িত্বটা আমাদের, রেসপন্সিভনেস আমাদের সবথেকে বড় জায়গা। আমরা বলিনি ফেব্রিকেটেড কোশ্চেন, যেটা কলকাতায় অমিত শাহ করে গেলেন, ফেব্রিকেটেড কোশ্চেন হো রা হয়, আমরা সব বলবো না, আমরা উত্তর দেবো, ভুল থাকলে শোধরাবো, আমরা নতুন ভাবে আরো উন্নতর দিকে পৌঁছানোর চেষ্টা করব, এটা আমাদের ক্লিয়ার মোটো। কিন্তু আমরা তথ্যগুলো দিয়ে বলতে পারি যে কেন, স্যার যেটা বললেন, আমাদের আজকে যদি যে অ্যাপিলটা করা হয়েছে ডেরেক ওব্রায়ানের মাধ্যমে, সেইগুলো যদি দেখো যে কেন আমরা এই যে প্রক্রিয়ার, একমাত্র পশ্চিমবঙ্গের তরফ থেকে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা এই ধরনের অ্যাপিলটা করলো, যে প্রক্রিয়ার বিরোধিতা করলো। অন্যান্য রাজ্যে যে দুটি কেস হয়েছে, হয় উৎসবের জন্য হয়েছে অথবা ভোটের জন্য হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছি এবং সেই প্রক্রিয়ার প্রত্যেকটা আমি পরপর পয়েন্ট করে বলতে পারি। আমি সজলের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে অঙ্কটায় ছিলাম তার যদি আরেকটু মাইক্রো লেভেলে যাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেভিওয়েট কেন্দ্রগুলোতে কোথায় কোথায় ফিগার ঠিক কি বলছে। আবার বলছি, এটা খসড়া ভোটার তালিকা, শুনানির পরে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, এই অঙ্ক অনেক পাল্টাবে, কিন্তু এখনো অবধি এই উত্তেজনা, এই উষ্মা এবং এই আত্মসন্তুষ্টির তিনটের আদৌ কোনো কারণ আছে কি? দেখুন তো, পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া ভোটার তালিকায় বাদ গেছে 58 লক্ষের বেশি নাম।
কিন্তু বিধানসভা কেন্দ্র ধরে এই নামবাদের হিসেব করতে গিয়ে সামনে আসছে অনেক নতুন তথ্য। সূত্রের খবর, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে 2021 সালের বিধানসভা ভোটে সেই কেন্দ্রের জয়ের মার্জিন যত ছিল, খসড়া ভোটার তালিকায় তার থেকে বেশি সংখ্যক নাম বাদ পড়েছে। এই তালিকায় রয়েছে অনেক হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে 28,719 ভোটে জিতেছিল তৃণমূল। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে 44,787 জনের নাম। এবার নজর রাখা যাক শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের দিকে। 2021 সালে নন্দীগ্রাম কেন্দ্রে 1,956 ভোটে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় নন্দীগ্রাম কেন্দ্রে বাদ পড়েছে 10,599 জনের নাম। কলকাতার আরও একাধিক হাই প্রোফাইল কেন্দ্রে দেখা যাচ্ছে এমনই ছবি। 2021 সালে চৌরঙ্গী কেন্দ্রে 45,344 ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় চৌরঙ্গী কেন্দ্রে বাদ পড়েছে 74,553 জনের নাম। 2021 সালে রাসবিহারী কেন্দ্রে 21,406 ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় রাসবিহারী কেন্দ্রে বাদ পড়েছে 42,519 জনের নাম। 2021 সালে শ্যামপুকুর কেন্দ্রে 22,520 ভোটে জেতেন তৃণমূলের শশী পাজা। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় শ্যামপুকুর কেন্দ্রে বাদ পড়েছে 42,303 জনের নাম। 2021 সালে যাদবপুর কেন্দ্রে 38,869 ভোটে জেতেন তৃণমূলের দেবব্রত মজুমদার। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় যাদবপুরে বাদ পড়েছে 54,184 জনের নাম। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে বৈধ ভোটার বাদ গেলে 58 লক্ষ তো মৃত্যু, তো জানা কথা বাদ যাবে। 2021 সালে বিজেপির জেতা একাধিক আসনেও এমন ছবি উঠে এসেছে। 2021 সালে কোচবিহার উত্তরে 14,615 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী সুকুমার রায়। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে 14,652 জনের নাম। 2021 সালে ফালাকাটা কেন্দ্রে 3,990 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী দীপক বর্মন। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে 14,883 জনের নাম। 2021 সালে বাগদা কেন্দ্রে 9,792 ভোটে জেতেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় বাগদা কেন্দ্রে বাদ পড়েছে 24,922 জনের নাম। ভারতীয় জনতা পার্টি আপনাকে গণতান্ত্রিক ভাবে এখান থেকে বিদায় দিবে, আপনার রিটায়ারমেন্ট হবে, আর 26-এই আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। তৃণমূল বাই বাই। সরল পাটিগণিতের হিসেবে জয়ের মার্জিনের থেকে বেশি নাম বাদ গেলে অনেক হিসেব উল্টে যেতে পারে। তবে ভোটের অঙ্ক অন্যরকম হয়, কাজ করে বহু ফ্যাক্টর। আর 5 বছর তো অনেক দীর্ঘ সময়, তাই শেষ অবধি এই হেভিওয়েট কেন্দ্রগুলোতে ভোটের ফল এবার কি হয় তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রদীপ্ত যখন বলছিল আমি 2002-তে শেষ এসআইআর এর পরে সমস্ত সংবাদপত্রে দেখছিলাম তৃণমূল নেতারা বলছিলেন যে এসআইআর এর চূড়ান্ত তালিকায় যেহেতু 28 লক্ষ নাম বাদ গেছে, তাই বামফ্রন্টের ভরাডুবি হবেই। অথচ কার্যক্ষেত্রে তারপরে 2004 সালের লোকসভা ভোটে বামফ্রন্ট পায় 35টা আসন, আর 2006-এ সেই 235টা আসনের রেকর্ড। বিহারে এসআইআরে আমরা দেখলাম শাসক ক্ষমতায় ফিরে এলো। সুতরাং সজলরা কি এসআইআরকে কিছুটা প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে, প্রশ্ন উঠবেই। সজল বলছে, আপনি যতই মমতাদিকে শান্ত হওয়ার বার্তা দেন, যতই আপনি বোঝাতে চান যে এতে তুমি মারা যাবে না রাজনৈতিকভাবে, তিনি এটা মানছেন না। এটা নিশ্চয়ই আপনারা মানবেন যে তিনি রাজনীতিতে প্রাজ্ঞ রাজনীতিটা বোঝেন, উনি প্যারাশুটে করে নামেননি। আমি প্রশ্ন করতে চাই, প্রদীপ্ত যে কথাটা বলে গেল ভালো কথা, যে এসআইআর হচ্ছে হোক, আমাদের কি যায় আসে, কিন্তু এই কথাটাই যদি ওদের নেত্রী বা ওদের নেতারা বলতে পারতো তাহলে তো খুশি হতাম। আজকে 3 কোটি মানুষের নাম বাদ গেছে উত্তরপ্রদেশে, তাদের ভোট বোধহয় 26-এর পরে 27-এ হবে। সেখানে তো যোগী ছটপট করছেন না। আপনি যেমন দেখালেন শুভেন্দুবাবু 1956, এই শব্দটা শুনলে এবার লাফিয়ে ওঠে, সেখানে প্রায় 10,000-এর ওপর নাম বাদ গেছে। একদম। তাহলে তো শুভেন্দুবাবু সুপ্রিম কোর্টে যাচ্ছেন না। শুভেন্দুবাবু এসআইআর শব্দটা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে আলোচনা করছেন না, এসআইআর নিয়ে বলছেন। কেন বলছেন? তার কারণটা হচ্ছে, দেখুন কুণালবাবু যেটা বললেন, বাবু বলে ভদ্রতা করলাম, যে
মানে যা নাম বাদ গেছে সব মৃত, কিন্তু এই মৃত ভোটাররাই তো তৃণমূলের মৃত সঞ্জীবনী সুধা। এই মৃত ভোটাররাই তো তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। কি যেন একজন গায়কের নাম এক্ষুনি, দ্বিজেন মুখোপাধ্যায়। তো তারাই তো এসে নির্বাচনে ভোট দিয়ে যান, প্রত্যেকবার প্ল্যানচেট করে তাদের নির্বাচনের আগে নামায়। এখন নির্বাচন কমিশন তাদের তর্পণ করে পিণ্ডদান করে দিচ্ছে, অফিসিয়ালি আর নামতে পারবে না। আমার বক্তব্য হচ্ছে যে আবার আমি প্রথম প্রশ্নে ব্যাক করব, তুমি কি প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছ এসআইআর কে? মানে এই দুধ আর জল আলাদা হলেই তোমরা জিতে যাবে? না, একদমই এটা ভাবছি না, একদমই এটা ভাবছি না। বিশ্বনাথ দার সাথে আমি এক ফোঁটা সহমত নয় যে এসআইআর ইমোশন ক্রিয়েট করছেন। করুন না, এসআইআর ইমোশন ক্রিয়েট করুন। এসআইআর হয়ে যাওয়ার পর 2 মাস লাগবে ভোট হতে, 1.5 মাস লাগবে ভোট হতে, তখন আর এসআইআর শব্দটা থাকবে না। তখন আবার ওই 26,000-এ ফিরে যাবে। 26,000 চাকরি যাওয়া অভয়াদের কান্না যদি ইমোশন না হতে পারে, তাহলে আমি বিশ্বাস করি না এসআইআর কখনো ইমোশন হতে পারে। এসআইআর পশ্চিমবঙ্গে এই মুহূর্তের সাবজেক্ট হতে পারে, কিন্তু এখানে একটা ইস্যুকে ঢাকা দেওয়া হয় আরেকটা ইস্যু দিয়ে। আপনারা আজকে যেটা নিয়ে আলোচনা করেন, পরের দিন সেটাকে একদম আর্কাইভে পাঠিয়ে দেন, হ্যাঁ, যেটা নিয়ে আর আমরা আলোচনাই করি না, আমরা অন্য সাবজেক্টে ঢুকে পড়ি। প্রত্যেক দিনের একটা নতুন নতুন চর্চার বিষয় থাকে। আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে আমরা নিশ্চয়ই এসআইআর নিয়ে বলছি। এসআইআরটা ওদের কোথায় ক্ষতিগ্রস্ত করবে এটা আপনারা জানেন যে আগে কলতানরা এটা করতে পারতো, যে ফলস ভোট তো বিরোধীরা দিতে পারে না, এটা তো সর্বত্র সর্বজন বিদিত। এই ফলস ভোট সেটা 1 হোক 100 হোক, সেই জায়গা থেকে ওরা কিছুটা হলেও বঞ্চিত হবে। এবার যদি ফলস ভোট দেয়, তাহলে মানুষ বুথের বাইরে দাঁড়িয়ে বলতে শুরু করবে যে আমার ভোটটা পড়ে গেছে, আমার ভোটটা পড়ে গেছে, যেটা ইদানিংকালে দেখা যায় না সায়েন্টিফিক রিগিং এর মাধ্যম দিয়ে, যেটা সিপিএম শিখিয়েছিল। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, এসআইআরটা মেন উদ্দেশ্য নয়। যদি এসআইআরে কোনো সমস্যা না থাকতো, তাহলে এসআইআর নিয়ে উনি সুপ্রিম কোর্টে গিয়ে আবার নিজে প্লিট করে লোক হাসাবেন নতুন করে সুপ্রিম কোর্টে, সেটা করতেন না। আসল যেটা এই যে একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটা বুঝতে পারছেন যে কবে নির্বাচন হবে আমরা জানি না, কিন্তু কোথায় কত ফোর্স ডিপ্লয়মেন্ট হবে এই নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, তখনই ওদের বুক ধরাস ধরাস করছে, তখনই ওরা কাঁপছে। আমার বক্তব্য হচ্ছে ইউপিতে 3 কোটি ভোট বাদ গেছে, আপনি দেখছেন যোগী এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, সভা সমিতি করছে না তো, সে তার মতন প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত আছে। কিন্তু মমতা ব্যানার্জি আজকে এই র্যাম্পে হাঁটছে, কালকে ওইখানে দৌড়চ্ছে, এখানে ঘেঁচু ওখানে কচু এইসব করে বেড়াচ্ছে। এটা কেন? কারণ এটা রাতের ঘুম কেড়ে নিয়েছে। যেখানে সংখ্যালঘু অধ্যুষিত বা সংখ্যালঘুরা যেসব কেন্দ্রে সংখ্যাগুরু, সেখানে ভোট হয় 100%, 95%, 98%-এর নিচে ভোট হয় না। সেই জায়গাগুলোয় মৃতরা 100% ভোট দেয়। এই যে ব্যবধান, এগুলো চূড়ান্তভাবে কমে যাবে। হ্যাঁ, তুমি তোমার তথ্য অনুযায়ী বলতে পারো এর না একার এই জন্য যে তুমি হিন্দু মুসলমান আসন ভাগ করে কি দিয়েছো, দু একটা দর্শকদের আমি তোমার চ্যালেঞ্জ করছি, দর্শকদের সামনে রাখো না। আবারও বলছি যে সংখ্যালঘু এলাকায় 100% ভোট এবং সেই 100%-এর মধ্যে 100% মৃত যারা, তারা ভোট দিয়েছে, এই তথ্য তোমায় কোথায় পেলে দেখাও। আপনি সহজে অঙ্কটা, আপনাকে এতক্ষণ অঙ্ক বলছিলেন, আমি আর তোমার অঙ্কের থেকে বলো যে এটা আমার তথ্য, এটা আমার তথ্য নয়, এটা কিসের তথ্য? আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে আপনি বলছেন, ধরুন আজকে আমার চৌরঙ্গি কেন্দ্রে 74,000 নাম বাদ গেছে, তার মধ্যে সংখ্যালঘু বেল্টে একটা বিরাট অংশের নাম বাদ গেছে, যারা এখন অব্দি বাদ গেছে, যারা মৃত অথবা যারা লেফট অথবা যারা ডবল এন্ট্রি। এই ওইখানকার যদি আপনি ভোটটা দেখেন, তাহলে দেখবেন এই মৃত বা চলে যাওয়া ভোটাররা তারা সবাই ভোট দিয়েছে। এই ভোটটা পুরো লস, এই ভোটটা ওরা প্রথম কথা, তথ্যের সব থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নামগুলো বাদ পড়েছে সেই নাম তোমার কাছে যদি থাকে, সেই নাম তো চূড়ান্ত তালিকাই হয়নি, তুমি কি করে ধরে নিচ্ছ? 1 নম্বর। 2 হচ্ছে তুমি যেটা বলছো যে এই সমস্ত মৃত ভোটাররা বা অনুপস্থিত ভোটাররা সবাই ভোট দিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, মেন প্রশ্ন, গত নির্বাচনগুলোতে ধরো লোকসভা নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছিল? কেন্দ্রীয় বাহিনী কি ঘুমোচ্ছিল? তুমি যে কথাটা বলছো তার মধ্যে আমায় ধরে নিতে হবে যে ভোটই হয়নি 2024-এ। নরেন্দ্র মোদীর তো পদত্যাগ করা উচিত। আপনার সাথে আমি এই জায়গায় একমত, নির্বাচন কমিশন এখনকার মতন তখন জেগেছিল না।
আজ অব্দি যে জেগে থাকতে দেখছি ততটা জেগে ছিল না। আমি আবারও আপনাকে বোঝাচ্ছি, ধরুন একটি বিশেষ কেন্দ্রে 62 নম্বর ওয়ার্ড কলকাতা শহরে, সেখানে যদি 100 ভোটার থাকে, 90টা ভোটার সেখানে দেখা যাচ্ছে ভোট দিয়েছে। আর এখন খসড়া নিয়েই পুরো আলোচনা, এখন দেখা যাচ্ছে যে সেখান থেকে 40% বা 30% নাম বাদ পড়েছে। তাহলে যদি দেখা যায় 30% নাম বাদ পড়েছে, মানে 70 জন জীবিত বা এক্সিস্টিং ভোটার, তার মানে দেখা যাচ্ছে এই 20 জন বা 25 জন লোক তারা ওখানে ভোট দিয়েছে। আমার খুব একটা কৌতূহলের প্রশ্ন আছে বিশ্বনাথ দা, নির্বাচন কমিশন কি এরম কোনো তথ্য আছে বা তারা রেখে দিয়েছে, রাখা উচিত, কিন্তু যে একটা সংখ্যালঘু অঞ্চলে যে সংখ্যালঘুরা ভোট দিয়েছিল তাদের মধ্যে এতজন জীবিত আসলে ছিল না, তারা মৃত, তারা ভোট দিয়ে গেছিল এইভাবে। কিন্তু আমি বলছি বুথ ভিত্তিক কলকাতা এবং তার সারাউন্ডিং এলাকায় আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, একটা মানে ও যেমন মানে শুধু মুসলিম ভোটটা বাদ গেছে এটাকে স্ট্রেস দিতে চাইছে। আমি বলছি দুটো শ্রেণীর চোখে আমার পড়েছে। একটা হলো যে অবাঙ্গালি ভোটার, যাদেরকে আমরা বিহার উত্তরপ্রদেশ থেকে এসছে, তা এসআইআরটা যেহেতু বিহারে আগে হয়ে গেছিল, নামটা ওরা ওখানে তুলে ফেলেছে, এবার যেহেতু চেকের ব্যবস্থা ছিল, ফলে এই পশ্চিমবাংলায় নাম উঠায়নি। এরা কিন্তু ডবল ভোটার ছিল, ডবল এন্ট্রি ছিল। এই সংখ্যাটা কিন্তু বিরাট কলকাতা শহরের, ফলে এই লসটা কিন্তু অ্যাকচুয়ালি বিজেপির লস হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো এটা ঠিক যে শিল্প কলকারখানায় কাজের অভাবে বহু মানুষ স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গেছে। এদেরও মানে এদেরকে পরিযায়ী শ্রমিক বলি, যাই শব্দ দিয়ে বলি, এরাও কিন্তু এবার নির্বাচন এখানে নাম লেখায়নি, ভোটার তালিকায় নাম লেখায়নি। তার মানে একদিকে অবাঙ্গালিরা বিহারে এসআইআর আগে হওয়ার জন্য নাম ওখানে লেখানোর ফলে এখানে দ্বিতীয়বার নাম লেখানোর সুযোগ পায়নি। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে শিল্প কলকারখানা না থাকার জন্য পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে চলে গেছে, স্থায়ীভাবে এখানে নেই, ফলে ভোটার তালিকা এবার এখানে। দুটো ক্ষেত্রে আমি বলছি বিজেপির জায়গা থেকে যদি আপনি দেখেন, সেটা ওদের কিন্তু স্বস্তির জায়গা হতে পারে না। আর তৃতীয় যেটা বলবো, ওর কাছে নিশ্চয়ই তথ্য আছে, 99টা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানে কেন্দ্রে, মানে সংখ্যাগরিষ্ঠ শব্দ বলবো না, 25% উপরে মুসলিমরা আছে, এরকম 99টা বিধানসভা কেন্দ্রে, যেখানে ড্রপ আউটের রেট মানে ভোটার তালিকা কমেছে 5% মাত্র, 5%। আবার বারবার রিপিট করছি 5%। ফলে যে মুসলিম ভোটটা তৃণমূলের কোর ভোট ব্যাংক, সেটা তো তৃণমূল রক্ষা করেছে। এবং আমি বারবার আপনাকে বলেছি এই স্টুডিওতে যে এন্টার এসআইআর এর মেশিনারিটা হলো শাসক দলের, অর্থাৎ এই ইলেকশন কমিশন বলে আলাদা তো পশ্চিমবাংলা কিছু নেই, এখানে সিও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসার। ফলে এই এন্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিয়ে যে এসআইআর হয়েছে, সেই এসআইআর এর তৃণমূল কংগ্রেস তার মতন করে এসআইআরটা করতে পেরেছে, যেটা নিয়ে আমি বারবার আক্ষেপ করেছি যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা হলো না পশ্চিমবাংলায়। ফলে এটাকে মানে বিজেপি কিন্তু অনুধাবনই করতে পারছে না, বিজেপি কেবল তার জায়গা থেকে সুবিধাজনক জায়গাগুলোকে তুলে ধরছে। আমি বলছি বিশুদ্ধ ভোটার তালিকা হলো না, স্যারের একটা ভিডিও আমি খুব ভাইরাল দেখেছি, এটা কি এসআইআর হয়েছে না আমার মাথা হয়েছে? তাহলে এত বড় অভিযোগ ইলেকশন কমিশন আজ অব্দি কোনো ব্যবস্থাপনা করতে পারলো না, তার মানে দুটো হতে পারে। এক, স্যার যেটা বলেছেন সেটা ওরা বলেছেন, বলতেই পারেন টিভিতে, কোনো গুরুত্ব তার নেই। আমি বলছি আমাদের বিরুদ্ধে এই অভিযোগ আসে দাদা, সেম অভিযোগ আসে, তখন কিন্তু আমি কোনো কথা শুনতে পাই না। কিন্তু নির্বাচন কমিশনে কি বলা উচিত ছিল যে কোনো বিশ্লেষক বলতে পারবে না, আমি খুব কাজ করেছি, মাথা ভেঙে দেব। আমি কি বলছি তাহলে এটা যে ভুল একটা বিবৃতি তো আসতে, কারণ দাদা এবিপি আনন্দের মতন চ্যানেল, যেটা পশ্চিমবঙ্গে, আমি বলছি জাতীয় নির্বাচন কমিশন যদি কোন বক্তা কবে কি বললেন তার রিঅ্যাক্ট করা শুরু করে, বিশ্বাস করো আমরা রাজ্যপালের বিরুদ্ধে যদি কিছু বলতে চাই, জ্ঞানেশ কুমার তার চেয়ারে 2 মিনিটও থাকতে পারবেন না, উন্মাদ হয়ে যাবে, সাংবিধানিক দিল্লি থেকে রাঁচিতে চলে আসতে হবে। তাহলে রাজ্যপাল কেন স্যারকে শোকজ করেছিল বা জাতীয় কিছু করেছিল একটা সময়, মানে একটা ঘটনা এরকম ঘটনা তো হয়েছিল কিনা, মানে মিথ্যা কথা না, ঠিক আছে, রাজনৈতিক বিশ্লেষক নামে বলার জন্য, স্পিকারের নামে বলার জন্য কিছু এসেছিল, কোন স্পিকারের নামে বলার জন্য কিছু এসেছিল কি? নাম ধরে মিথ্যা কথা বলবে না, হ্যাঁ কিনা? স্পিকারের নামে কিছু বলার জন্য এইটাই প্রশ্ন রাখলাম। আমি স্পিকার নিয়ে বললাম, তুমি আমারটা উল্টো করো, রাজ্যপাল আমারটা উল্টো করো, আমারটা উল্টো করো, স্পিকারটা উল্টো করো, না স্পিকারটা ওদের দলে বিধানসভা স্পিকার কাকে কি নোটিশ পাঠিয়েছে সেটা এই আলো এই টেবিলে থামতে হবে।
থামতে হবে রোহিত। না, তুমি এখানে সেই কথা বলেছো, তোমার পরিষ্কার তথ্য দিয়ে বলতে হবে স্পিকার হতে পারে অথবা রাজ্যপাল হতে পারে, কার নামে তিনি নোটিশ পাঠিয়েছেন নাম করে বলতে হবে, ওই উড়িয়ে বললে হবে না। আমি এলাকায় করবো না এই সাথে, নো নো প্রদীপ্ত নো, ঠিক আছে না না তোমার বলতে হবে, তোমার এখানে ক্লারিফাই করে উঠতে পারবে তুমি। না 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 তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ না পরিষ্কার, আগে আগে তোমার অভিযোগ বলো। আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তী হাওয়ায় ভাসালে চলবে না ভাই। আমি খুব ক্লিয়ারলি বলছি, হ্যাঁ। ক্ল্যারিটি রেখে বলছি হ্যাঁ। যে কোনো একটা গণমাধ্যমে তোমার না কোনো একটা না নাম বলো, কোনো অসুবিধা নেই, অসুবিধা এবিপি নেই। আনন্দ বলতে পারবো না, তবে এবিপি আনন্দ নয়, এটা প্রথমেই বলে দিই। হ্যাঁ। কোনো এক গণমাধ্যমে বিশ্বনাথ চক্রবর্তী যখন যেতেন তখন স্পিকারকে নিয়ে কিছু বলার জন্য তার কাছে একটা চিঠি এসেছিল যে দিতেই পারেন এটার বিধানসভা স্পিকার এইখানে যারা গেস্ট আসেন না তাদের আমি দুজনকে অন্তত চিনি, তাদের নামে নোটিশ পাঠিয়েছে। আমাকে দিতে হবে, সেটা তার প্রেরোগেটিভ, বিধানসভার প্রেরোগেটিভ। না 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 হ্যাঁ এইভাবে আমি বলছি আমার সম্মানিত অতিথিদের নাম না বলে বা নাম বলে একেবারে সরাসরি এই অভিযোগ তোমার পুরো নামে বলতে হবে যে বিশ্বনাথ, এক সেকেন্ড, ওর বক্তব্য বিশ্বনাথ চক্রবর্তীকে স্পিকার নোটিশ পাঠিয়েছে। এটা প্রদীপ্ত মুখার্জির ডাহা মিথ্যা। এই তৃণমূল কংগ্রেস এই ধরনের মিথ্যে কথা বলতে পারে? আমাকে এই ধরনের কোনো চিঠি আগের দিন আপনি এক ছাত্র ব্যাপারে বলেছিলেন, সেই ছাত্রকে সম্মানীয় স্পিকার দিতেই পারেন, তার কোনো আচ্ছা আপনাকে দেননি, কিন্তু এটা কিভাবে বিষয় হচ্ছে? একই ভাই একই কথা, একই ভাই তোমার আইপ্যাক ফাইপ্যাক লিখে লিখে দেয়? এটা আমি নিজে বলছি। তুমি না তোমায় বলতে হবে যে এই অনুষ্ঠানে তুমি না 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 তুমি বলেছো যে না 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 তুমি বলেছো, প্রথমে বলেছো এক সেকেন্ড, প্রথমে বলেছো যে রাজ্যপালের কথা, রাজ্যপাল কাকে কি দিয়েছে তোমায় এক্ষুনি বলতে হবে। এই রিপিট আমি দর্শকদের বলছি, প্রদীপ্ত মুখোপাধ্যায় যা বলেছে এই রিপিটে আপনারা দেখে নেবেন, আমি এক ফোঁটাও এডিট করব না। হ্যাঁ কি হয়েছে আবার শুনবো। একটা উদ্ধৃতিতে যদি কারুর মানে আমি শোয়ের কথা বলছি এবং কোন ব্যক্তির যদি কোন আবেগে আঘাত লাগে, তুমি ভুল তথ্য দিয়েছো। আমি ভুল তথ্য একটা জায়গায় দিই স্পিকারেরটা। না না স্পিকার কেন? তুমি তো বললে রাজ্যপালটা দিয়ে শুরু করলে। এরকম অনেক কিছু দাদা ভুল হয়। রাজ্যপালকে নিয়ে বলছো অন এয়ার লাইভ যাচ্ছে। স্যার ক্ষমা চাইছি, কিন্তু স্যারকেও ক্ষমা চাইতে হবে একটা বিষয়। তোমার সাথে ছিল না, সেখানে আমি আর সজলদা ছিলাম। একটি ছাত্রর বিরুদ্ধে স্যারের একটা অমানবিক আচরণ ছিল, স্যার অন ক্যামেরা বলেছিলেন ভুল। তখন কিন্তু কেউ স্যারের বিরুদ্ধে যায়নি। এখনো বলছি সেটা স্যারের এখনো এখনো সেটা লিখিত আছে। এখনো মিথ্যে কথা তুমি বলে যাচ্ছ, তুমি পরপর মিথ্যে কথা বলে যাচ্ছ, পরপর মিথ্যে কথা বলে যাচ্ছ। এত মিথ্যে কথা তৃণমূল কংগ্রেস করে, এত মিথ্যে কথা বলতে হয় তৃণমূল কংগ্রেস করে। কি হচ্ছে আমি বলছি এর পেছনে কিছু ডিজাইন থাকতে পারে, পলিটিক্যাল ডিজাইন, আমি জানি না, আমি জানি না, কিন্তু আমি আমার এই সূত্রে শুধু প্রদীপ্তকে নয়, এক সেকেন্ড যতজন অতিথি আছে আমি খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে এইখানে এই অনুষ্ঠানে বিষয়ের বাইরে ব্যক্তিগত আক্রমণ যদি কোনো কারুর বক্তব্য থাকে একেবারে তথ্য প্রমাণ দিয়ে বলবেন অথবা বলবেন না। এই দুটোর মাঝখানে প্রথমে নাম বলে এই রাজ্যের সম্মানীয় রাজ্যপাল সম্পর্কে কথা বলে তারপরে সেখান থেকে উইথড্র, মাননীয় স্পিকারের কোনো বিষয়ে কাউকে, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন কোনো চিঠি দেননি, তিনি চিঠি দিতেই পারেন, বিশ্বনাথ চক্রবর্তীকে দেননি, কিন্তু আমি দুজন অতিথিকে চিনি, রাজনৈতিক দলের দুই প্রতিনিধি, তাদের স্পিকার চিঠি দিয়েছেন, সো হোয়াট? তো সেটা কি আজকের আলোচনার বিষয় ছিল? আমি বলছি আমার অতিথিরা শুধু প্রদীপ্ত নয়, এই কথা যদি মনে রাখে ভবিষ্যতে আমি খুশি হব, নয়তো আমি কিন্তু একেবারে যখন এসআইআরটা তো সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে হচ্ছে, তুমি আমায় বলো এসআইআর এর সঙ্গে বিশ্বনাথ চক্রবর্তী এক সেকেন্ড তার না 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 তার ছাত্র এবং রাজ্যের রাজ্যপালের কি সম্পর্ক আছে? এটা আমাকে বোঝাও ভাই। একটা লাইনে বলতে চাইছি, এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেই সাংবিধানিক প্রক্রিয়ায় যখন স্যার বলেন এসআইআর হয়েছে না মাথা হয়েছে, তাহলে সেটা সাংবিধানিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা হচ্ছে। সেই চ্যালেঞ্জ করাকে আমি বলছি আচ্ছা বেশ, আমার অভিজ্ঞতা বলতে কি আমার এক্সপ্রেশন আসলে আমার এক্সপ্রেশন আমি যদি বলি তার সাথে স্পিকারের চিঠি যেটাকে মিথ্যে কথা ফেব্রিকেটেড, আবার গভর্নরের চিঠি আমার বিরুদ্ধে
মিথ্যে কথা ফেব্রিকেটেড। আমি ড্যাম শিওর তৃণমূল ভবন থেকে মোদিত্বকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। নাহলে আমরা তো জানি না এই ধরনের মিথ্যে কথা কেন বলা হচ্ছে। আমাকে আচ্ছা আমি আচ্ছা বেশ দেখুন, আমি আর এই অপ্রয়োজনীয় অকারণ বিষয়ে একটি সেকেন্ডও নষ্ট করতে যাব না। শুধু একটা হালকা রসিকতা সবার জন্য করে দিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু এসআইআর সাংবিধানিক বিষয়, সেহেতু এই সাংবিধানিক বিষয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপাল এবং আরেক সম্মানীয় সাংবিধানিক পদের অধিকারী বিধানসভা স্পিকার, তারা কি করে হলেন এরপরে সংবিধানকে, আম্বেদকর নিয়েও কেউ কথা বলবেন কিনা আমি জানি না, যেহেতু সংবিধানের অধীনস্থ যে সংস্থা আছে, যে ব্যক্তি আছে, যে সম্মানীয় চেয়ারগুলো আছে, সবাইকে ডেকে আনুন এবং আরও অপমান করুন। দয়া করে এই রাস্তায় হাঁটবেন না। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন দেখুন। আপনারা কি জানতে চান? আপনারা এই অলিক কুনাট্য রঙ্গের বাইরে গিয়ে নিশ্চয়ই জানতে চান যে পরের 26-এর বিধানসভা ভোটটা ঠিক কবে হচ্ছে এবং ক দফায় হচ্ছে। না, এর কোনো স্পষ্ট উত্তর, আবার বলছি, যেহেতু সিদ্ধান্তটা ওই একটা সাংবিধানিক সংস্থা নেবে, আমরা তো বলতে পারি না। কিন্তু আপনি যদি গত এক সপ্তাহের ঘটনাবলী লক্ষ্য করেন এবং একটু খোঁজখবর নেন, তাহলে দেখবেন যে এটা নিয়ে একটা তীব্র জল্পনা শুরু হয়েছে। কি জল্পনা? এক হচ্ছে বিধানসভা ভোট কি এগিয়ে আসছে, তার কারণ অমিত শাহ তার প্রেস কনফারেন্সে একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন। তার থেকেও বড় কথা যে দফা, ক দফায়, সাধারণভাবে আমাদের রাজ্যে 7-8 দফায় ভোট অবধি আমরা দেখেছি, যদিও তার কারণ নিয়ে প্রচুর বিতর্ক আছে। আদৌ কি পশ্চিমবঙ্গে অত দফা দরকার? এবার শোনা যাচ্ছে দফার সংখ্যা আরও কমতে পারে। আমি দ্রুত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা দিয়ে আপনাদের এবং আপনাদের মনোসংযোগকে একেবারে মূল বিষয় ফেরাতে চাইছি। আমার পরের প্রতিবেদন। 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম দিন। তার আগেই কি পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়ে যাবে? এগিয়ে আসতে চলেছে এবারের বিধানসভা ভোট। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। সম্প্রতি কলকাতায় অমিত শাহের এই মন্তব্য ঘিরে এখন জল্পনা তুঙ্গে। বর্তমানে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। অমিত শাহের মন্তব্য অনুযায়ী 15ই এপ্রিলের মধ্যে যদি নতুন সরকার গঠন করতে হয়, তাহলে 14ই ফেব্রুয়ারি থেকে 15ই এপ্রিল পর্যন্ত হাতে থাকছে 2 মাস সময়। তার মধ্যেই ভোট গণনা, মনোনয়ন পর্ব, প্রচার, নির্বাচন ও ফল ঘোষণা, এই এতগুলি প্রক্রিয়া শেষ করতে হবে। প্রথা অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ভোটের দিন ঘোষণার মধ্যে অন্তত 2 সপ্তাহ সময় থাকতে হয়। সেক্ষেত্রে সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের 26 বা 27 তারিখ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পর মনোনয়ন পর্ব এবং প্রচারের জন্য সাধারণত 1 মাস সময় দেওয়া হয়। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষে ভোট ঘোষণা হলে গোটা মার্চ মাস জুড়ে চলতে পারে ভোটের প্রচার। এখন অমিত শাহের মন্তব্য অনুযায়ী 15ই এপ্রিলের মধ্যে রাজ্যে নতুন সরকার তৈরি করতে গেলে এপ্রিলের শুরুতেই ভোট গ্রহণ পর্ব শুরু হবার কথা। এক দফায় যদি নির্বাচন হয় আমরা তার জন্য তৈরি, নির্বাচন যদি 3 দফায় হয় আমরা তার জন্যও তৈরি, নির্বাচন যদি 2 দফায় হয় আমরা তার জন্যও তৈরি। যখন কম দফায় দরকার ছিল, ভালো করে ভাবুন, 2021 চারপাশে কোভিড, করোনা, জোর করে পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট দিল। আমরা বারবার বলেছিলাম যে এত দফা করবেন না, সংক্রমণ হবে, শুনলো না, করোনা চাপিয়ে দিল। তখন 8 দফায়, আর এখন শোনা যাচ্ছে নাকি সেটা কম করার চেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন 15ই এপ্রিলের মধ্যে ভোটের ফল ঘোষণা করতে হলে এবার 7-8 দফায় ভোট করানো কার্যত অসম্ভব। সেক্ষেত্রে সূত্রের খবর 3 থেকে 4 দফায় ভোট গ্রহণ হতে পারে। এপ্রিলের শুরুতে ভোট গ্রহণ শুরু করলে তা শেষ করতে হবে 12ই এপ্রিলের মধ্যে। আমরা চাইবো দফা নয়, আমরা চাইবো মানুষ ভোট দেবার অধিকার পাক এবং নির্ভয় ভোট দিক। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন তো হয় না, লুট হয়। সমবায় নির্বাচন লুট হয়ে যায়। বিধানসভা, লোকসভা কোনো রকমে হয়, সেখানেও নানা রকমের সন্ত্রাস, অত্যাচার, নানা রকমের অত্যাচার হয়। তাই বাংলায় আমরা সবাই চাইবো, মানে আমাদের মতো দলের লোকরা, যে বাংলার মানুষ নিশ্চিন্তে, নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে কত দফায় ভোট হবে তার উপরেই নির্ভর করবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে। এই প্রেক্ষাপটে সোমবার দিল্লিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার জানিয়ে দেন, ভোটের জন্য 35,000 রাজ্য পুলিশ দেওয়া যাবে। সূত্রের খবর, 8ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ কয়েকটি রাজ্যের সিইওকে নিয়ে ফের বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন গুরুত্বপূর্ণ দাবি করেছেন দিলীপ ঘোষ। এই যে 50-60 লক্ষ ভোট বেশি, সেটা হচ্ছে ওই 1 কোটি ভুতুড়ে ভোটারদের থেকে ভোটটা পড়ে যায়, তাই আমরা জিতেও হেরে যাই। এবারে কিন্তু তা হবে না। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের রুমের মধ্যে থাকবে, বুথের ভিতরে থাকবে, ভুয়ো ভোটার ঢুকবে না, ফলস ভোট চলবে না। সেন্ট্রাল ফোর্সের গল্প কাদের শোনাচ্ছে? নির্বাচন কমিশনের গল্প কাদের শোনাচ্ছে? প্রত্যেকবার ভোটে হারে আর তারপরে বলতো দিল্লির কমিশন ভোট করবে। সেন্ট্রাল ফোর্স শুধু কি করবে? আরে রাষ্ট্রসংঘের বাহিনী আনুন মশাই, তারপরেও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। 2021-এ 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে। সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার কি হবে? দীপক ঘোষ, রুমা পাল ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, একটা কেন্দ্রের ভোটার তালিকায় কত শতাংশ মৃত ভোটার থাকতে পারে? আপনি যদি এসআইআর এর খসড়া ভোটার তালিকাটা মন দিয়ে দেখেন, বিশ্বাস করুন শিউরে উঠবেন। বুঝবেন যে কোন ম্যাজিকে ভোটের দিন দুপুরবেলা মৃত্যুর পরেও দ্বিজেনবাবুরা বুথে এসে নিজেদের ভোটটা দিয়ে যেতেন। ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। দেখুন, ভাঙড় কেন্দ্রে যত নাম বাদ পড়েছে তার 50% মানে অর্ধেকই মৃত ভোটার। ভাবতে পারেন, অর্ধেকই মৃত ভোটার। মেদিনীপুর কেন্দ্রে যত নাম বাদ পড়েছে তার 51%ই হচ্ছে মৃত ভোটার। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে যত নাম বাদ পড়েছে তার মধ্যে 52%ই মৃত ভোটার। আবার ধনেখালিতে যত নাম বাদ গেছে তার 53% মৃত ভোটার। অর্থাৎ সুজন চক্রবর্তীরা যে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়ে দাবি করতেন যে যাদবপুর বা অন্যান্য জায়গায় প্রতি বুথে অন্তত 100 জন ভুয়ো ভোটার আছে, এসআইআরের এই খসড়া তালিকা অনুযায়ী ভুয়ো ভোটার তার থেকে অনেক অনেক বেশি। আমি জানি না আমার পরের বক্তা কলতান কি বলল। আমার ছোটবেলায় আমার মা আমাকে বলতেন যে ল্যাম্পপোস্টে পেতনি থাকে, তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়তে হবে। আমি এখন আমার মেয়েকে বোধহয় বলবো যে ল্যাম্পপোস্টে ভুয়ো ভোটার আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, নাহলে আসবে আর ভোট দিয়ে চলে যাবে। সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতারা ওখানে গিয়ে দেখিয়েছে যে ল্যাম্পপোস্টে এত 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 ভোটের নাম আছে, গত 4-5 বছরে সেই নাম বাদ গেল না। কেন গেল না সেই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিতে পারছেন না, কারণ আমরা জানি তৃণমূলের চাপে। তৃণমূল মুখপাত্র বললেন কিন্তু এই রাস্তাটা অরিজিনালি বামফ্রন্টের দেখানো। এই ঠিক লাইনটা দুপুর 12টার পর বহু এলাকায় আই রিপিট গিয়ে নিজের ভোটটা নিজে দেওয়া মুশকিল হতো। এই ঠিক লাইনটা আজকের 1 ঘন্টা তো ওরও নিশ্চয়ই মনে আছে নন্দরানী দল। তাই বাড়তি সময় দেবো কলতান। এই কথাটা আজকের গোটা আলোচনায় 3 বার এসছে এবং আমি মনে করি, আমার রাজনৈতিক দলও তাই মনে করেন, যে এইটা আসলে তৃণমূলকে খানিকটা বাড়তি স্পেস করে দেওয়া, যে ও সিপিএম যা করতো তৃণমূলও তাই করে, তার থেকে একটু বেশি কিছু না। আমি বলছি সিপিআইএম যা করতো তৃণমূল তার থেকে অনেক অনেক বেশি করে। এটা আমি যদি আরেকটু বাড়তি সময় পাই তার হচ্ছে যে ব্যাখ্যা করে দিতে পারি। কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের তৃণমূল মুখপাত্র টিভিতে আমি খানিক আগে শুনলাম যে 1 বছরে এত মানুষ মারা গেছেন, 58 লক্ষ মানুষ 1 বছরে মারা গেছেন। এইটা মানে পৃথিবীর কোনো হিসাবে আসতে পারে। তাহলে গত কয়েক বছর ধরে টানা এই নাম রেখে দেওয়ার জন্য তৃণমূলের এত ব্যস্ততা কেন? আমি একদম হাতে গরম বলছি, তৃণমূল কি প্যানিকে আছে? 2 দিন আগে পাড়ায় পাড়ায় শীত পড়ে যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, কাউন্সিলর এসছেন একটা পাড়ায় ক্রিকেট টুর্নামেন্টে, উঠে বলছেন যে রাজনীতির কথা তো বলবো না, কিন্তু এসআইআর নিয়ে 2টো কথা আমাকে বলতেই হবে। ক্রিকেটের 4 হবে না 6 হবে না, কোন প্লেয়ার কোথায় খেলবে, তার বদলে ওইখানে আলোচনা হয়ে গেল এসআইআর নিয়ে। কেন? কারণ এই এসআইআর হোক কি না হোক সেইটা নিয়ে তৃণমূলের একরকম ভাবনা ছিল, বিজেপির একরকম ভাবনা ছিল। বিজেপির ভাবনা কেন ছিল বলছি, এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হবে তার আগে বিজেপির নেতারা রোহিঙ্গা অনুপ্রবেশকারীর একটা টার্গেট বেঁধে দিয়েছিলেন যে একটা 1.5 কোটি ইত্যাদি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরে ওটা এডিট হয়েছে যে যোগ্য নাম থাকুক, কিন্তু শুরুতে তো বলা হয়েছিল কোনো নাম বাদ যাবে না। তাহলে এই 0 আর 1.5 কোটির মাঝখানে পড়ে গেলেন যে সাধারণ মানুষ, তিনি মতুয়াও হতে পারেন, তিনি সংখ্যালঘু হতে পারেন, রাজবংশী হতে পারেন, ওবিসি হতে পারেন, ইত্যাদি যা খুশি হতে পারেন, বিএলওরাও হতে পারেন, তার মাঝখানে পড়ে গেলেন। ওখানে জেলে আছে, তাহলে এখানেও জেলে দেব। এই যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল,
তখন বাদবাকি সব তো পিছনে চলে গেল, ওইটা চলে গেলো সামনে। যেরকম আপনি বলছিলেন যে কাজ, শিক্ষা, এটা ওটা ডিবেট হবে না। এই যে মাননীয় সাংসদ র্যাম্পে হাঁটছেন, যে এলাকা দিয়ে র্যাম্পে হেঁটেছেন গত 1 বছর 25টা চা বাগান বন্ধ হয়েছে ওই এলাকায়। আমার সাথে থাকা দুজন রাজনৈতিক দলের প্রতিনিধি, দুজনেই দুটো সরকার চালাচ্ছেন, যারা ওই চা বাগান চলবে কি চলবে না তার যে একটা কমিটি হয়, তাতে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের প্রতিনিধি আছেন। আমার দুই রাজনৈতিক এখানে যারা বিশ্লেষক আছেন তারা দুজনেই দুটো সরকারের প্রতিনিধি। তাদের চা বাগান বন্ধ, চা বাগান খোলা নিয়ে আপনি গত কয়েকদিনে কোনো আলোচনা শোনেননি, কারণ এসআইআর গোটা আলোচনাটাকে পিছিয়ে দিয়েছে, বা ওই রাজনৈতিক দল খুশি হয়েছে যে এসআইআরটা থাক, বন্ধ চা বাগান নিয়ে কোনো আলোচনার দরকার নেই। কলতান শুনবই বা কেন? প্রত্যেক ভোট এলে সবকটা রাজনৈতিক দল বলে চা বাগান খুলে দেবো, বন্ধ চা বাগান খুলে দেবো, বন্ধ চা বাগান খোলে না। দুর্ভাগ্য। আমিও এই দুর্ভাগ্যের কথাটাতেই যেতে চাইছি, যে কখনো মন্দির মসজিদ হবে, কখনো এসআইআর ইত্যাদি। এসআইআর এর মধ্যে যে ষড়যন্ত্র ইত্যাদি হচ্ছিল, এসআইআর এর মধ্যে দিয়ে যে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছিল, সে তো দিনের আলোর মতো স্পষ্ট। এসআইআর এর সময় নাম উঠে যাবে এই ভাবনায়, এই আশা তৈরি করে টাকা নেওয়া হয়েছে সার্টিফিকেটের জন্য। মানে আমার নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না, আমি নাগরিক হব কি হব না, তার জন্য টাকা নেওয়া হয়েছে একটি সংগঠনের পক্ষ থেকে যে সার্টিফিকেট দেওয়া হবে। অথচ মানুষ দেখছেন ওই সার্টিফিকেটটা তার ওই এসআইআর প্রক্রিয়ায় কোনো কাজে লাগছে না। এটা একটা সমস্যা তৈরির জায়গা তো বটেই। আমি বলছি এই সমস্যায় মানুষকে পড়তে হলো কেন? এই রিপিট, এটা আমি আগের দিনও বলেছিলাম। আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি আমার নেতাকে, সাংসদকে, তিনি মন্ত্রী হয়েছেন, ক্যাবিনেটে ঢুকেছেন, ডিসিশন করছেন যে আমি অবৈধ। আচ্ছা, উনি বৈধ থাকবেন কি করে যদি আমি অবৈধ হই? আমার ভোট পেয়ে গেছেন নেতা ক্যাবিনেটে ডিসিশন করতে, তিনি কি করে বৈধ থাকবেন? এই কথাটাই তো আমরা বারবার বলতে চাইছি, যে এই আলোচনা আজ থেকে 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক থাকবে, কিন্তু স্টিয়ারিংটা আমাদের ঘোরাতে হবে যে গত 15 বছরে উন্নয়ন কতটা হলো আর কতটা হলো না, এই চর্চায় আমাদের আনতে হবে। তো আজকে কেউ র্যাম্পে হাঁটতে পারেন, কেউ অন্যান্য সভা করতে পারেন, নানা রকম কথা ইত্যাদি হবে, কিন্তু আমি কি করতে চেয়েছি, আমি কি করতে পেরেছি, কতটা করতে পারিনি, কতটা আমার করার প্রয়োজন ছিল, এই ভয়ভীতি তৈরির পরিবেশ বাদ দিয়ে, আতঙ্ক তৈরির পরিবেশ বাদ দিয়ে। আতঙ্কটা তো এই জন্যই তৈরি করা হয়। আমি খালি এই 10 সেকেন্ড বলবো, আতঙ্কটা এই জন্যই তৈরি করা হয় যে অধিকার নেবে না আমি যতটুকু দিচ্ছি ততটুকু নিয়ে বেঁচে থাকবে। তুমি ওই জায়গাটা যেতে পারবে না যদি আমি যতটুকু দিচ্ছি ততটুকু নিয়ে খুশিতে না থাকো। সেই জন্যই বলা হয় যে আমি সব করে দিলাম। না, প্রদীপ্তকে আর দয়া করে দেবেন না। কেন? এক্ষুনি দেবো। যেটা আপনি দেখুন, আমি প্রথমেই ওর হয়ে দর্শকদের কাছে এবং বিশেষ করে রাজ্যপাল স্পিকারের কাছে আবেদন করবো যাতে ওকে আবার একটা শোকজ লেটার না পাঠিয়ে দেয় যে আমার নামে মিথ্যে কথা বলছে। তো আমি সেটা আবেদন করব। আমার বক্তব্য হচ্ছে, কলতান খুব সুন্দর বলেছে যে দুটো সরকার চালায় ওর বাদিকে যারা বসে আছে, ঠিকই। আর ও যে বলছে ও 35 বছর সরকার চালিয়ে নাকি 50,000 কলকারখানা বন্ধ করে দিয়েছে। শিল্পক্ষেত্র, ও বলল যে অবৈধ ভোটারের ভোটে যারা নির্বাচিত হয়েছে সেই সরকারও অবৈধ, বা সেই মন্ত্রীরা, এমপিরা অবৈধ। আমার বক্তব্য 2002 সালে, আমিও প্রশ্ন করছি, 2002 সালে যারা যে 28 লাখ মানুষের ভোট বাদ গেছিল, তাহলে 2002 সালের যে সরকার ছিল সেটাও অবৈধ ভোটার। তারা তো বক্তৃতা করেনি দাদা যে 1.5 কোটি নাম বাদ যাবে ইত্যাদি বলে ভয় তৈরি করে। আমার যেটা বক্তব্য ছিল, সজল, আমি এখানে না বলে পাচ্ছি না, ঠিক যে প্রশ্নটা তুমি করলে না, ঠিক সেই দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায় 2002 সালে তুলেছিলেন যে এই এতজন নাম যেহেতু বাদ গেছে সেহেতু সরকারটাকে ফেলে দিতে হবে, বাম সরকারটা ফেলে দিতে হবে, যে দাবিটা আজকে আবারও ওরা এই যে সেটিং এ চলে গেল। এইটা করে করে ওরা চায় মমতা ব্যানার্জিকে জেতাতে নিজেদের আমি তোমার সঙ্গে কিচ্ছু বলিনি। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, ওদের সময় একটা স্লোগান চালু হয়েছিল, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন। মানে দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল এখনো সেই স্লোগানটা দেয়, যে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মানে এই যে মানসিকতা, আমার বক্তব্য হচ্ছে এসআইআর এর নাম বাদ যাক বা না যাক, দফা রফা তৃণমূলের হবে, সে 2 দফায় হোক, 1 দফায় হোক, 3 দফায় হোক, কেউ এই তৃণমূলকে বাঁচাতে পারবে না। এসআইআর আপনাকে সুস্থ ভোটের রাস্তা দেখাবে, আর তৃণমূলকে হারাবে 26,000 চাকরি খাওয়া। দিদির নেতৃত্বে 2026 সালে আবার সরকার আসবে, সেই সরকারের কাছে ক্ষমা তুমি চাবে হয়তো, জানি না। আমি আবার বলছি, দেখো এই যে 12টি বিধানসভা, 77টি বিধানসভা, 12টি লোকসভা, এখানে কারা ভোট দিয়েছে দ্বিজেন মুখোপাধ্যায় আমি জানি না,
এখানে তো বিজেপি জিতেছে, তাহলে এখানে কারা ভোট দিল? ওখানে বিজেপি মুখোপাধ্যায়রা কম ছিল সংখ্যায়। সুমন দা, তুমি দুটো রাজ্যের কথা বললে, এসআইআর এর পরে তারা জিতে গেছে, সরকার জিতেছে দুটো, একটা পশ্চিমবঙ্গ 2002 সালের কনটেক্সটে, একটা বিহার 2024 এর কনটেক্সটে। কিন্তু এটা আমরা মিস করে গেলাম, 2004 এর পরে বিজেপি সরকার হেরে গেছে এসআইআর এর পরে, সেটা কিন্তু বিজেপি হেরেছে। আর এই বিজেপি আজকে যেভাবে মানুষকে আমি আঙুল তুলে দাঁড়িয়েছিলাম, আমি বলছি যেভাবে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে না, যে প্রক্রিয়াগত ত্রুটির জন্য, যেটা নিয়ে আমরা আজকে কেস করেছি, আপিল করেছি, সেই প্রক্রিয়াগুলোর ত্রুটির জন্য মানুষকে হয়রানির জবাব 2026 সালে ওরা পাবে। দেখুন, আমার একটা সহজ প্রশ্ন সজলকে থাকবে, সেটা হচ্ছে আমি যদি শুধু উত্তরপ্রদেশের ফিগারের ডিটেলসটা এসছে সজল, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বাদ গেছে খসড়া ভোটার তালিকায় 58,17,000। উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত আপনাদের বললাম খসড়া ভোটার তালিকা আজকেই প্রকাশিত হয়েছে 2,89,00,000, এবং মৃত পশ্চিমবঙ্গে 24,19,000, আর উত্তরপ্রদেশে মৃত 46,23,000। নিখোঁজ এবং স্থানান্তরিত পার্মানেন্টলি শিফটেড পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 32 লক্ষ এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে 2,17,00,000। একাধিক জায়গায় নাম মাল্টিপল এন্ট্রি, সেইখানে ডাবল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি, সেখানে পশ্চিমবঙ্গ 1,37,000 নাম বাদ গেছে খসড়া ভোটার তালিকায়, উত্তরপ্রদেশে বাদ গেছে 25,47,000 নাম। আমি বলছি তোমরা মানে যোগী আদিত্যনাথের তো পদত্যাগ করা উচিত। তার মানে শুধু যোগী আদিত্যনাথের নয়, যারা এর আগে উত্তরপ্রদেশের এই তালিকা তৈরি করেছেন, নির্বাচন কমিশনের সেই আধিকারিকদেরও একই সঙ্গে পদত্যাগ করা উচিত। তুমি আমায় তুমি এক সেকেন্ড, তুমি আমায় বলো যে প্রায় 50 লক্ষ নাম মৃত, মানে এটা তো নিশ্চয়ই 1 বছরের মধ্যে হয়নি, অথচ এই কন্টিনিউয়াস প্রসেসে প্রায় 3 কোটি লোকের নাম বাদ গেল। আমি আপনাকে বলি, বাংলার জনসংখ্যার থেকে উত্তরপ্রদেশের জনসংখ্যাটাও ডবল, ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য, ইস্যু তো ডবল। তো জনসংখ্যা যদি ডবল হয়, সংখ্যা বিচারে এটাও ডবল হওয়ার কথা স্বাভাবিক। এটা তো 4 ডবল দেখছি। না, হ্যাঁ 4 ডবল, কিন্তু ওখানে তো যোগী আদিত্যনাথকে আপনি লাপাতে দেখছেন না, চটপট করতে দেখছেন না। এখানে আজকে কালকে ওখানে মাইক নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত রবীন্দ্রনাথ, তারপর ওই কি রামকৃষ্ণ, তার সঙ্গে পরমহংস কি সব করে ফেললেন, হ্যাঁ এগুলো তো করতে দেখছেন না। আমি একটাই দেখেছি, যোগী আদিত্যনাথকে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দেখেছি। রোজই দেখবেন এটা কোট আনকোট লাফানোর মধ্যে পড়ে কিনা আমি জানি না। উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য ডবল ইঞ্জিনের সরকার, দুটো ইঞ্জিন এক জায়গায় বসে আলোচনা করছে। আরে এটা বড় মুশকিল, এটা তো প্রয়োজন। 50 বছর এই যে পশ্চিমবঙ্গের অন্ধ কেন্দ্র বিরোধিতা, তারা আজকে আমাদেরকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দেয়। আজকে ওখানে এই যে ঠিক আছে, দাঁড়াও না, তোমরা একদিনে 14টা স্পর্শকে পুড়িয়ে ফেলছো। পিটিয়ে মারা খারাপ, পুড়িয়ে মারা ভালো, এগুলো নয়। আরে সাইবারি তো ভালো নয়। সরকার কি করলো? আরে ভাই, ডবল ইঞ্জিন ছিল 3 ট্রিলিয়ন সরকার চলছে। আমি আসছি, এত বড় অর্থনীতি 3 ট্রিলিয়ন হলে আবার আমার সব গুলিয়ে যায়। কিন্তু এইখান থেকে উত্তরপ্রদেশের যে ছবিটা আমি পরের প্রতিবেদনে দেখাবো, তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক খবরে আসব, যে রাজনৈতিক খবর মালদাতে প্রধানমন্ত্রীর সভা অবধি আপনারা প্রত্যেকে জানেন। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তার পরের দিন দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী সভা করবেন। আমি আসবো সেই খবরে, কিন্তু তার আগে উত্তরপ্রদেশের ছবিটা দেখে নিই এক ঝলকে। দেখুন, अनकलेक्टेबल था, जिनका नाम ड्राफ्ट वोटर लिस्ट में नहीं आया, वो 2.89 करोड़। উত্তরপ্রদেশ দেশের সবচেয়ে বড় রাজ্য, গত 10 বছর ধরে বিজেপির দখলে, পরপর দুবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু ভোটার তালিকায় বিশেষ সংশোধনের পর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা গেল উত্তরপ্রদেশে বাদ গেছে প্রায় 3 কোটি ভোটারের নাম। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের শেষ ভোটার তালিকায় 15,44,092 জন ভোটারের নাম ছিল, আর মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় নাম রয়েছে 12,55,56,025 জনের। ফলে এসআইআর এনুমারেশন পর্বের পর বাদ গেল প্রায় 2,89,00,000 নাম, যা মোট ভোটারের প্রায় 18.7%। साइन करके नहीं आए वो 18.70% है। मृतक मतदाता 46.23 लाख, स्थानांतरित मतदाता 2.17 करोड़ मतदाता हैं। और तीसरी श्रेणी है जो मतदाता सूची में 1 से अधिक स्थानों पर पंजीकृत पाए गए, ऐसे 25.47 लाख।
2025 এসআইআর প্রক্রিয়া শেষ করে ভোট হয়ে গেছে বিহারে। তারপর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, কেরল, লাক্ষাদ্বীপ এই 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। প্রায় সব রাজ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। বাকি ছিল শুধু উত্তরপ্রদেশ। দেখা যাচ্ছে খসড়া তালিকায় সবচেয়ে বেশি শতাংশ ভোটারের নাম বাদ গেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই। এ রাজ্যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা বারবার দাবি করছেন এসআইআর এ যত বেশি নাম বাদ তত বেশি ক্ষতি হবে তৃণমূলের। এখন শতাংশের নিরিখে খসড়া ভোটার তালিকায় বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি নাম বাদ পড়ার পর পাল্টা বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গে যখন 58 লক্ষ বাদ গেল প্রথম দফায়, তো তখন যে বিজেপি বা বাকিরা যে হইচই করছিল, আর এ তো স্বাভাবিক ব্যাপার। যারা মৃত, যারা স্থান পরিবর্তন করেছেন, যাবে আমরা তো বারবার বলেছি পশ্চিমবঙ্গ এত বড় রাজ্য, আজকে তো যা খবর 2 কোটি বাদ গিয়ে বসে আছে উত্তরপ্রদেশ। এবার বিজেপি কি বলবে? সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুজনের মধ্যে এসআইআর নিয়েও আলোচনা হয়। সূত্রের খবর, যোগী আদিত্যনাথ জানান খসড়া তালিকা থেকে বাদ যাওয়া একটা বড় অংশের ভোটারই হলো বিজেপির। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলা সত্ত্বেও উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের একাংশ এসআইআর নিয়ে মাঠে নামেননি বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়। না কিচ্ছু বেঁচে ফেলবে না, কাকর বাছা হচ্ছে। দেখেছেন না ওখানকার মুখ্যমন্ত্রী চিৎকার করছে। এখান থেকেও তো আপনার বাংলাদেশিরা দেশান্তরে ছড়িয়ে গেছে। এটা তো হচ্ছে গেটওয়ে। এখান থেকে তৃণমূল কংগ্রেস ঢোকাচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানদের, আর তারা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 6ই মার্চ। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার স্মৃতিতে দিনটা এখনও খুব স্পষ্ট। সেদিনও সন্ধ্যেবেলা এইভাবে স্টুডিও উত্তপ্ত হয়েছিল। 2008 সালে দুর্গাপুজোর চতুর্থীর দিন সিঙ্গুর থেকে বিদায় নেয় টাটা গোষ্ঠী। সেই 2008-এর পর এই 2026, প্রায় 18 বছর পর ভোটের আগে এই মাসের 18 তারিখ জনসভা করতে দেশের প্রধানমন্ত্রী বেছে নিলেন সেই সিঙ্গুরকে। রাজনৈতিক বার্তার মধ্যে কি আদৌ কোনো অস্পষ্টতা থাকে এরপর? এ রাজ্যে বিজেপি জিতলে শিল্প আসবে, সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে এই বার্তা কি প্রধানমন্ত্রী দিতে চাইছেন? আমার পরের বক্তা রবীন্দ্রনাথদার কাছে ঠিক এই প্রশ্নে যাব। কোনো অ্যাম্বিগুইটি কি আর আছে? হ্যাঁ, একদমই। আমি তার আগে প্রথমেই বলি যে একদিকে বিজেপির আশা যে তৃণমূলের ভোটার ব্যাংকে কাটছাট হবে, মানে তার মধ্যে মৃত ভোটারও আছে। আর অন্যদিকে তৃণমূলের আশঙ্কা যে একটা নির্বাচনী ষড়যন্ত্রের মাধ্যমে বঞ্চিত করা হবে ভোটারদের। এই দুই আশা আশঙ্কার মধ্যে দুলতে পশ্চিমবঙ্গে এসআইআর চলেছে। কিন্তু এসআইআর বিষয়টাই এখন একটা রাজনীতির ময়দানে চলে এসছে। কারণ রাজনীতির ময়দানে এই কারণেই চলে এসছে যে এসআইআর কিন্তু বদলে দিতে পারে অঙ্ক, যে অঙ্কের কথা বলা হচ্ছে অঙ্কের হিসাব। আর সেই হিসাবে যারা জয়ী ছিলেন তারা আদৌ জয়ী থাকবেন কিনা এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কিন্তু দেখুন, এই এসআইআর কিন্তু 12টা রাজ্যে হচ্ছে। শুধু তৃণমূলের রাজত্বেই কিন্তু একমাত্র আমরা দেখতে পাচ্ছি এসআইআর নিয়ে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি চলছে। যেখানে মুখ্যমন্ত্রী বলছেন আনকনস্টিটিউশনাল, যেখানে তিনি বলছেন তিনি নিজেই নাকি গাউন পরে সুপ্রিম কোর্টের সাধারণ মানুষের অ্যাপিল করতে চলে যাবেন। কই 2,89,000 বাদ চলে যাওয়া ভোটার লিস্টে বাদ চলে গেছে, বিজেপিরই ভোটার বাদ চলে গেছে, তাও তো যোগীরাজকে এরকম ছটফট করতে দেখছে না। তার মানে তৃণমূল কিন্তু একটা আশঙ্কা আছে, চাপে আছে। সেটা মুখ্যমন্ত্রী বলেওছেন যে 30 তারিখ বলেছেন যে এবছর পিকনিক নয়, এটা যুদ্ধের সময়, নির্বাচনে আমরা আবার যুদ্ধে জিতি, নির্বাচনে জয়লাভ করি, তারপর আবার পিকনিক হবে। কিন্তু এর পাশাপাশি আমাদের কিন্তু বলতে হবে যে এই ঘটনাটা মাথায় রাখতে হবে যে প্রধানমন্ত্রী সিঙ্গুরে 18ই জানুয়ারি আসছেন। সিঙ্গুর খুব প্রতীকী জায়গা। সিঙ্গুর সারা বিশ্বে একমাত্র সেই জায়গা যেখানে তৈরি হওয়া শিল্পের একটা কারখানাকে দুরমুশ করে বুলডোজার দিয়ে, ডিনামাইট দিয়ে টুকরো করে ভাঙা হয়েছিল। একটা শিল্পকে তৈরি করতে অনেক সময় লাগে, সেই শিল্পটাকে ভেঙে দিয়ে টাটা গোষ্ঠীকে পাত্তারি গুটিয়ে পালাতে হয়েছিল। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী আসছেন তখন কিন্তু একটা উন্নয়নের বার্তা আসছে। যে কথা কলতান বলছে যে আজ 15 বছর ধরে আমরা কোনো উন্নয়নের কথা শুনি না। আমার ধারণা 6,688টা কোম্পানি চলে যাওয়া রাজ্যে
প্রধানমন্ত্রী আবার এমন কোনো একটা বার্তা দিতে আসছেন যেখানে ওই সিপিএমের ফেলে যাওয়া যে জুতো, সেই জুতো মানে যেটার আশাতে আমরা বসে আছি যে কেউ সেটা গলাবে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য বুঝেছিলেন, যিনি বলেছিলেন শিল্প আমাদের ভিত্তি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই জায়গাতে দাঁড়িয়ে যা পশ্চিমবঙ্গে আবার একটা গুজরাটের মতো শিল্পায়নের চেষ্টা করবেন, যেখানে এখন গোটা 14 বছরে কি দেখেছি আমরা, ওই সার্ভিস সেক্টর মানে একমাত্র পরিষেবার ক্ষেত্র আমাজন, সুইগি, জোম্যাটো, সেই জায়গাগুলোতে স্বল্প মূল্যের মানে পারিশ্রমিকে, স্বল্প পারিশ্রমিক কাজ খুব ভালো, আমি কাজের কথা বলছি না, যে কোনো কাজই ভালো, কিন্তু সেই জায়গাতে তারা কাজ করছে। উচ্চশিক্ষিত, শিক্ষিত, দক্ষ যে সমস্ত মানে শ্রমজীবী আছেন, মানুষ আছেন, তারা কিন্তু কোনো কাজ পাচ্ছেন না। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী যখন মানে সিঙ্গুরকে বেছে নিয়েছেন, তখন আমাদের ধরতেই হবে তিনি কোনো না কোনো একটা শিল্পায়নের আশা মানুষের সামনে জাগাবেন। আর যদি সেই আশা জাগাতে পারেন, এসআইআর গেম চেঞ্জার হবে কিনা জানি না, তবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রধানমন্ত্রীর সেই ভাষণ বা প্রধানমন্ত্রীর সেই বার্তা, যদি তিনি সত্যি শিল্পায়নের বার্তা দেন, সেটা কিন্তু একটা গেম চেঞ্জার হতেই পারে আগামী নির্বাচনে, সেটা আমার মনে হচ্ছে। দেখুন, আশা তো নির্বাচনের আগে জাগাতেই পারেন এবং আশায় ভোট হয়, কিন্তু আমি বলছি শেষ পর্যন্ত আশা পূরণ হবে কি না রাজ্যের মানুষের কাছে, এটা সব থেকে বড় প্রশ্ন। না, স্যার বললেন প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা নিয়ে আসছেন বা শিল্পায়নের বার্তা নিয়ে আসবেন, দুটো ছোট ছোট প্রশ্ন। যে 2.5 কোটি মানুষের মুখের ভাত দেওয়ার জন্য যে ছোট টাকাটা, সেটা যখন আটকে রাখা হচ্ছে সুপ্রিম কোর্ট বলার পরেও, সেটা নিয়ে স্যারের মুখ থেকে শুনলাম না যে প্রধানমন্ত্রী আসলে ওটা পেয়ে যাব কিনা। আমি জানি না লক্ষ্মী মানে আমাদের যে সরল রেখা মানে রেখাদের এখনো মাথার ছাদ আসেনি, সেই হিসাব দেওয়া আছে, আপনি দেখে নিন। তাহলে সুপ্রিম কোর্ট কি করে বললো? তাহলে সুপ্রিম কোর্ট কি করে বললো? আপনি কি সুপ্রিম কোর্টের উপরে বলছেন নাকি? আমি জানি না। আপনি বলেন না কোথায় হিসাবটা বাকি আছে, একটা ডকুমেন্ট দেখাবেন, একটা ডকুমেন্ট দেখাবেন। আপনিও তো এখানে ন্যারেটিভ সিট করছেন, তাহলে আপনি আমাকে দেখান একটা ডকুমেন্ট, যে ডকুমেন্ট আমি মুখপাত্র পদ ছেড়ে দেব, যে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের তরফে হিসাবপত্র দেওয়া হয়নি বলে টাকা আটকে রাখা হয়েছে দিনের পর দিন। আপনি যদি দেখাতে পারেন স্যার, আবার বলছি দেখাতে পারেন, যে কথা উইথড্র তাহলে ওনাকেও করতে হবে, উইথড্র তাহলে ওনাকেও করতে হবে, যে উনি ভুয়ো ন্যারেটিভ করছেন। 2 নম্বর, 6000 কোম্পানি উঠে যাচ্ছে বলছেন যখন, তাহলে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর তথ্য যদি তুলে ধরুন যে এখানে লক্ষাধিক কোম্পানি নতুন রেজিস্টার হয়েছে বা অ্যাক্টিভ আছে, সেই তথ্যটা উনি দিয়ে দিন না কেন? সেটা কেন দেবেন না? তার মানে পরিষ্কার ন্যারেটিভ এই দিকে যারা রয়েছে, ইররেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল কালার, ওয়েদার দ্যাট ইজ সিপিএম অর বিজেপি অর তৃণমূল, তাদের দায়বদ্ধতা আছে দলকে ডিফেন্ড করার, তাদের দায়বদ্ধতা নেই, তারা সেই জন্য শুধু নেগেটিভটা 2025 সালে 440 কোটি টাকার গল্প। আমি শুধু বোঝার চেষ্টা করছি, দেখুন অনেকদিন পর কলকাতা একটা নজিরবিহীন ঠান্ডা পড়েছে এবং জেলার ঠান্ডা আরো বেশি, মানে 9-10 চলে যাচ্ছে। তাতে এই স্টুডিওর উত্তেজনা প্রদীপ্ত এবং যারা দেখছেন দুপক্ষেরই সাহায্য হচ্ছে কিনা, যদি হয় তাহলে আমি খুব ইন্টারফেয়ার করবো, তুমি চালাতে পারো এই ডেসিবেলে আমার আপত্তি নেই। আমি বলছি দেখুন সুমনদা, তাপমাত্রা যেমন ভাবে নামছে, তৃণমূল তার থেকেও বেশি নেমে যাচ্ছে। এটা আমি একটা জোকস করলাম। তো আমি যেটা বলছি, ও ভালো কথা বলেছে, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের কথা। তো ভাই সুপ্রিম কোর্ট তো 25% দিয়ে দিতে বলেছিল, দাওনি কেন? কেস চলছে এখন, ওটার কেস চলছে, এটাও চলছে না, ওটা চলছে। এবার বলছি 2 কোটির তুমি যে আজকে উইথড্র করার মোডে না, এই কেসটা কিন্তু কেউ উইথড্র করছে না, জোকস অ্যাপার্ট। কিন্তু সজলকে আমি সজলকে শেষ করতে সময় দেব, কিন্তু তার আগে দেখাবো যে সজলের নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রথম, মানে আমি বলছি সিঙ্গুর নিয়ে বিজেপির ন্যারেটিভটা কি, প্রধানমন্ত্রী কি বলতে চলেছেন আমরা কেউ জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী এর আগে বলেছিলেন যে রতন টাটা যখন চলে গেলেন, যে তার অবর্তমানে সিঙ্গুরে টাটাকে নিয়ে আসবো, হাতে পায়ে ধরে টাটাকে সিঙ্গুরে ফেরত আনবো। আমি বলছি এই ন্যারেটিভটাকেই কি আরও এগিয়ে নিয়ে যেতে চলেছেন প্রধানমন্ত্রী? আমি জানি না, জল্পনা, কিন্তু বিরোধী দলনেতা কি বলেছিলেন দেখাবো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রতন টাটাজির বিদেহী আত্মাকে পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে ক্ষমা চাইতে এসেছি। বিজেপি আসবে, আমরা টাটা গোষ্ঠীর হাত পা ধরে বাংলাতে আনবো।
মানে এমনি সরকারের আমন্ত্রণে শিল্পগোষ্ঠী আসে, কিন্তু বিরোধী দলের আমন্ত্রণে কি শিল্পগোষ্ঠী আসে? সরকারে আসার পর বলেছেন। আচ্ছা, যেটা উনি বলেছেন সেটা সরকারে আসার পর। দেখুন, মুশকিল হচ্ছে টাটারা কত বড় ব্যবসায়ী, কত বড় শিল্পপতি সেটা বড় কথা নয়। টাটার একটা সম্মান শিল্পপতি জগতে, শিল্প জগতে সারা বিশ্বে সমাদৃত। যেখানে টাটা আসা মানে সেখানে একটা উপনগরী হয়ে যাওয়া, যেখান থেকে টাটা কিছু করতে পারেনি এবং রতন টাটার মতন একজন মানুষকে যেখানে ফিরতে হয়েছে, সেখানে কোনো লোক 5 টাকাও লাগাতে আসবে না অন্য রাজ্য থেকে। এই জায়গাটা থেকে যদি আপনাকে বেরোতে হয় তাহলে আবার হয়তো আজ রতন টাটা নেই, টাটা কোম্পানিটাকে ফিরিয়ে আনতে হবে। সেটাই উনি বলতে আমার শুধু মনে পড়ছে যে এই টাটা উৎখাতের টাটা উৎখাতের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে রাজনাথ সিং চলে এসেছিলেন যে সহমর্মিতা জানাতে। আমি বলছি একটু দেখা হলে বলবে নাকি? না, ভুল হয়েছে যদি এসে থাকেন, যদি নয়, আমার স্মৃতি এখনো এতদিন বলা হয় না। বলছি ভুল হয়েছে বা মমতাকে বুঝিয়ে তুলতে এসেছিলেন কিনা সেটা আমি জানি না, কারণ ওই মঞ্চে আমি কোনোদিন যাইনি। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, হ্যাঁ কথাগত রায় ছিল, ভুল হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মমতা বলতে পারবেন যে আমি ভুল করেছি, বলবেন না উনি। আমার বক্তব্য হচ্ছে যদি আমরা ভুল করে থাকি আমরাই শোধরাবো। দেখুন, মোদি মানেই একটা প্রত্যাশা, মোদি মানেই একটা আশা, মোদি মানেই একটা ভরসা। মোদি আজ অব্দি যে আপনি বললেন না যে কোথায় কত কি রেখেছে, আপনি তাদের যদি এটা দেখেন, ইশতেহারটা দেখেন নির্বাচনী, আপনার ভালো লাগুক বা মন্দ লাগুক, মানুষের ম্যান্ডেটকে কিভাবে রাখতে হয়, ইশতেহারটাকে কিভাবে সম্মান জানাতে হয়, প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে আপনার যেন নতুন করে কিছু মনে না পড়ে। আমার যেমন মনে পড়ছে মোদি, সজল বলছে মোদি মানেই প্রত্যাশা, আমার 15 লক্ষ মনে পড়ে গেল। না, ওটাও তো প্রত্যাশা। না, আমি আপনাকে বলি যে 15 লক্ষ এ ধরনের শব্দ আমরা তো অনেক সময় ব্যবহার করি, সেটা কথা না। যেমন মমতা ব্যানার্জি এখন বলছে যে আমি 60,000 টাকা দিয়েছি, 5 বছরে 60,000 টাকা দিয়ে মানুষকে কিনে নিয়েছি। 15 লক্ষ টাকা যেমন বলেছেন, কিন্তু আপনি কখনো ভেবেছেন, আমি একটু বলে নি, যে আমরা সিপিএমরা বলে যে ওদের যে ওই মনরেগা ওদের আমলে, কিন্তু একজন দেখাতে পারবেন যে বাম আমলে বা অন্য সরকারের আমলে, কংগ্রেস সরকারের আমলে 100 দিনের কাজ পেয়েছে? একটা গৃহ আবাস যোজনার একটা গৃহ দেখাতে পারবেন? হ্যাঁ বলছি, বলেনি একটা গৃহ। বামেরা বলতো যখন ওরা সরকারে ছিল, কেন্দ্র সরকারের সমর্থনে ছিল, ওরা মনরেগাটাকে এনেছিল, কিন্তু মনরেগায় কাজ পেয়েছে এমন দেখাও। আমার বক্তব্য হচ্ছে বাসস্থান, আবার কাজ হচ্ছে শৌচাগার। আপনি যদি যোগ করেন, করে দেখেছি তারা কাজ পেয়েছে। বলছি তো, আমি বলছি এই যে 88 কোটি মানুষের এই যে বিনামূল্যে রেশন, আপনি যোগ করুন, দেখবেন 15 লাখ টাকা। ইশতেহারে ছিল না দাদা, কোভিডের সময় মনে পড়ছে 20,000 কোটি টাকার প্যাকেজ, ডিজিটাল প্যাকেজ, তাই প্যাকেজের কথা বলো তো। আবার 2,000 কোটি টাকার প্যাকেজ চা নিয়ে কথা হচ্ছিল, চা শিল্পের জন্য, সেটাই বা কোথায় গেল? এটাও তো ইশতেহার ছিল। সেগুলো মমতা ব্যানার্জি কোভিডের সময় যখন সারা বিশ্বকে সবাই এখন টেম্পারেচার বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে। আমি বলছি যে এই যে সিঙ্গুরের একদম গ্রাউন্ড রিয়েলিটিটার একটা খালি কথা আমরা বলবো। 2019-এ আমরা ওই এলাকায় ঘুরে ঘুরে, স্যার যেরকম বললেন সার্ভে করেছিলেন, আমরা সার্ভে করেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। ওই যে 4টে মৌজা যেটা নিয়ে প্রতিদিন খবরের কাগজে খবর উঠতো, বিরাট ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি, ওইখানের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির ছেলে সে আজকে ব্যাঙ্গালোরে আছে, কারণ এলাকায় কাজ হয়নি। তাহলে রাজ্যটাকে যারা এই জায়গায় নিয়ে গেছে, যারা ওই হলদিয়া বন্দর থেকে শিল্প তাড়িয়েছে, আর গ্লোবাল সামিটে যত বড় বড় টাকার অঙ্কের কথা আসছে, স্যার বলছিলেন সেই টাকাগুলো বাস্তবের মাটিতে যেমন দেখতে পাচ্ছি না, যেমন 100% এফডিআই হয়ে গেল বিমাতে, যেমন কয়লা খনি বেসরকারি চলে গেল, সেগুলো কার প্রতিশ্রুতিতে বেসরকারি হাতে চলে গেল, বন্ধু বান্ধবদের হাতে চলে গেল জানি না, কিন্তু বাস্তব হচ্ছে মুকুলরাও কিন্তু বলেছিলেন সিঙ্গুরে শিল্প হবে, ওই সময় বলেছিলেন, এখন আবার উল্টো দিকে চলে গেছেন। মানে সেই শোনার বক্তব্য আমি দেখিয়ে দেবো। মুকুল রায় বলেছেন যে ওইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দেয়া তার ভুল হয়েছিল। আমি যেমন দাঁড়িয়ে থেকে বলেছি, সিঙ্গুর আন্দোলনে মমতা ব্যানার্জিকে সাথ দিয়ে আমরা বাংলার যুব মানুষের সাথে অন্যায় করেছি। আজকে টাটাকে তাড়িয়ে দেওয়ার ফলে নতুন কোনো কল কারখানা বাংলায় আর হয়নি। সব থেকে দুঃখের কথা কি জানেন, সবারই মনে হচ্ছে বিলম্বিত বোধোদয় হয়েছে। সে যাই হোক, আমি দ্রুত একেবারে সরাসরি আসবো আবার আমাদের মূল অনুষ্ঠানের মূল বিষয়, সেটা হচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এবং সেখান থেকে
শুধু গতবারের থেকে একটা আসন হলেও বাড়বো নয়, একেবারে টার্গেট সেট করলেন কটা আসনের? 250টা আসনের। দেখুন, মাকে বললাম মা দেখো তোমার যা করণীয় 230 করে দিও। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে আসন সংখ্যা নিয়ে নিত্য নতুন চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে গরমাগরম রাজ্য রাজনীতি। এবার বীরভূমের সভা থেকে 250 আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে দেখলাম কেষ্টদা বলেছে মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, তাই এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। আগে তো ঠিক করুক কেষ্ট বড় নাকি না কাজল বড়, সেটা আগে ঠিক করুক। অতএব এখন পর্যন্ত এত অপদার্থ নেতৃত্ব যে কেষ্ট কাজলের মধ্যে একটাকে বাঁচতে পারলো না। বড় বড় কথা বলে এত আসন পাবো অত আসন পাবো এই সমস্ত বলে নিজেদের যে ব্যর্থতা সেটাকে ঢেকে কার্যকর্তাদের চাঙ্গা করার কাজ করছে। সোমবার তারাপীঠে পুজো দেন বীরভূমে কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সেখান থেকে 26-এর নির্বাচনে আসন সংখ্যা নিয়ে এই বার্তা দেন তিনি। অভিষেক মমতা ব্যানার্জির নামে পুজো দিলাম মাকে বললাম মা দেখো তোমার যা করণীয় 230 করে দিও। মঙ্গলবার বীরভূমের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। আজকে কথা দিতে হবে এই 3600 বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। তৃণমূল কংগ্রেসের আগামী দিন ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা বাড়বে, ভোটের শতাংশ বাড়বে। তৃণমূল কংগ্রেস এবারে 26-এর নির্বাচনে 50 অব্দি যাবে না, অপেক্ষা করুন দেখতে পাবেন, মজায় আগে বলে। আরে ওদের টার্গেটের কোনো দাম আছে নাকি? বলেছিল 2019 সালে অর্জুন সিং যদি জেতে তাহলে ওই নাকি পাঞ্জা কেটে দেবে, হাতের পাঞ্জা দেখিয়ে বলেছিল। দেখেছেন পাঞ্জা কাটা তো দূরে, নখ পর্যন্ত কাটেনি তবে থেকে। সব মিলিয়ে ভোটের আগে থেকেই আসন ঘিরে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে পারদ চড়ছে। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভোট যত আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট কিন্তু ক্রমশ বাড়ছে। প্রথমে অভিষেক বলছেন, এই নেতাজি ইন্ডোরেও বলেছিলেন যে একটা আসন হলেও গতবারের 213টা আসনের থেকে তৃণমূল বেশি আসন পাবে। আজ বললেন 294টা আসনের মধ্যে তৃণমূল 250টা আসন পাবে। এই গতিতে যদি তৃণমূলের আসন সংখ্যা বাড়তে থাকে তাহলে তৃণমূল এসআইআর নিয়ে এত চিন্তা করছে কেন? এবং তাহলে বলতেই হবে ইতিহাসের পুনরাবৃত্তি। কারণ ওই আবার মনে করিয়ে দেবো 2002 সালে এসআইআরের পর ঠিক যেভাবে বামফ্রন্টের আসন সংখ্যা লোকসভায় এবং বিধানসভায় দুটোতেই ওইভাবে বেড়েছিল, সেইভাবে 2026-এ এসআইআরের পরে তৃণমূলের আসন সংখ্যা বাড়তে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন। রাজাগোপাল বাবু কি বলছেন? হ্যাঁ, দেখুন যে 213-র একটা বেশি, তার মানে 214টা। তারপরে কেউ মায়ের কাছে পুজো দিয়ে বললেন মা 230 দাও। আবার উনি মায়ের কাছে পুজো দিতে চাইছেন না, জনগণের কাছে বলছেন না দাও না, দাও তো চাহিদা, মানে দাও তো প্রার্থনা। উনি বলছেন মার যেটা করণীয়, মানে অ্যাসাইনমেন্ট, মাকে দায়িত্ব দিচ্ছে। যাই হোক, এবং অভিষেক দেখা যাচ্ছে যে জনগণকে বলছেন আরো 20টা আমার চাই। আবার আমরা মুখ্যমন্ত্রীকে দেখলাম, উনি ঘোষণা করেছিলেন এবারে কিন্তু যুদ্ধ, এবারে কোনো পিকনিক টিকনিক হবে না, এবার যুদ্ধের লড়াই লড়তে হবে। যদি সেই ধরনের অবস্থা যদি হয়ে থাকে, মানে একটা আতঙ্ক থেকে থাকে, তাহলে সেখান থেকে এই যে নাম্বার বেড়ে যাবার যে ব্যাপারটা বোঝাই যাচ্ছে যে কোথাও একটা ভাবনা। আমরা দেখেছি 2021 সালে অমিত শাহ বলেছিলেন 200 পারের ঘটনা বলেছিলেন, ইসবার 200 পার। হ্যাঁ, ইসবার 200 পার। এবারে 2/3 বলেছেন, 2/3 হলেই 197 দাঁড়ায়। ওই 3টে কমেছে বা কিছুদিন 4টে কমিয়ে দিয়েছে, কিন্তু ওদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এটা বোঝাই যাচ্ছে কোথাও একটা আতঙ্ক বোধহয় কাজ করছে। আমি অঙ্ক নিয়ে আতঙ্ক বরাবর, আমি চিরকালই অঙ্কেতে কাঁচা, তবুও মানে এতক্ষণ বসেছিলাম, সামান্য কিছু অঙ্ক করার চেষ্টা করছিলাম। দেখলাম যে 58 লক্ষ বাদ গেছে, 294টা আমাদের সিট আছে অ্যাসেম্বলিতে। মোটামুটিভাবে 20,000 করে যদি বাদ দেওয়া যায় তাহলে এই 58 লাখে গিয়ে দাঁড়ায়। আবার অঙ্কটা আরেকটা করলাম, 30,000 করে যদি মানে 88 লক্ষ নাম যদি বাদ যায় প্রতি কেন্দ্রে, অ্যাভারেজ 30,000 করে বাদ যায়। আবার
1,17,00,000 যদি বাদ যায় তাহলে প্রায় 40,000 প্রতিটা কেন্দ্রে বাড়ছে। অঙ্ক দেখুন, ভোটের অঙ্ক হচ্ছে, ভোটের কেমিস্ট্রি ইম্পর্টেন্ট, সেটা আমরা কেউ করতে পারবো না। সেটা জনগণের মনের মধ্যে আছে, মানুষ কি ভাবছে সেটা ভোটের দিনই বোঝা যায়। তবু অঙ্ক করাই আমাদের কারবার, সেটাই আমরা করে চলি। যেটা আমি বলতে চাইছি, অঙ্কটা কিন্তু আতঙ্কের। অলরেডি প্রত্যেক আমার যদি চলে যায় 20,000 করে, আমরা জানি যে বিশ্বনাথ দা বললেন তৃণমূলেরও সিট আছে, বিজেপিরও সিট আছে, হ্যাঁ, কিন্তু এটাও আমরা জানি শাসক দলই কিন্তু এই মৃত ভোটার, অ্যাবসেন্টি ভোটার, হ্যাঁ, এএসডিডি যেটাকে বলা হচ্ছে, তাদের একটা বড় অংশ দিতে পারে। কেন অন্যরা দিলেই, অন্যরা দেয় না তা নয়, দিতে গেলে চাপে পড়বে। তার ফলে যেটা হবার সম্ভাবনা আছে যে শাসক দল কিন্তু বোধহয় এই যে এএসডিডি ক্ষেত্রে কিন্তু দিতে বিশেষ পারবেন। এই 58 লাখের ভোট কিন্তু তাদের পক্ষে হয়তো সেটা কিন্তু সম্ভব হবে না। এবং যেটা ঘটার তাহলে সম্ভাবনা, তাহলে কি যে মার্জিন, উল্টো পক্ষের মার্জিন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি হিসেব দেখছিলাম, এই 20,000-এর কমে 20,000 মার্জিনে গত নির্বাচনে 111খানা মতন সিট মানে জিতেছে, 111খানা মতন, সব মিশিয়ে, বিজেপি তৃণমূল সব মিশিয়ে। তাহলে বোঝাই যাচ্ছে ভয়টা কোথায়, কি ধরনের আতঙ্ক কাজ করছে। মানে সুতরাং যেটা আমরা বামেদের সময় দেখেছিলাম, কলতান আছে, আমার কথা শুনে খুবই অনুপ্রাণিত হবে, অবশ্য ওদের খুব একটা চান্স নেই, অনুপ্রাণিত হবারই জায়গা। উনি কিন্তু, অনিল বিশ্বাস কিন্তু পরিষ্কার বলেছিলেন ভয় পাওয়ার কিছু নেই, তাই না? তখন স্যার শব্দটা আসেনি। এখন আমরা মমতার মুখে শুনতে চাই, অভিষেকের মুখে চাই স্যার আসুক, হেড স্যার আসুক, ম্যাডাম আসুক, আমরা জিতবো। কিন্তু সেটা বলছেন না। স্যার বুঝি কোনো আমাদের বিপদে ফেলার চেষ্টা করছে। এরা আমাদের কোনো ডকুমেন্ট গ্রহণ করছে না, ওবিসি বাদ দিয়ে দিয়েছে, এসসি বাদ দিয়েছে, এসটি বাদ দিয়েছে, মানে যাবতীয় অভিযোগ। নির্বাচনী সভা, মানুষ সেখানে জানতে চায় তুমি কি করেছো, তুমি কি করবে। কিন্তু সেখানে যদি অর্ধেকটাই খেলায়, আমরা কি জানি, যখন রেফারি আমাদের দলে কেউ বলতে চায় কীভাবে স্ট্র্যাটেজি খেলায় খেলবো বলি, সে যখন খেলার আগে আমরা যখন দেখি রেফারির বিরুদ্ধে অর্ধেক কথা বলা হচ্ছে, বোঝা যাচ্ছে যে তুমি খেলা হবে যতই বলো না, বলো, স্লোগান দাও না কেন, খেলতে তুমি রাজি নাও কেন, তুমি বুঝছো কোথাও বুঝে একটা এমন জিনিস ঘটে গেছে, হয়তো আমার ভবিষ্যৎ। এই অঙ্ক, আমি জানি অঙ্কতে খুব একটা আমি বিশ্বাস করি না, তবুও কোথাও মনে হয় প্রতি কেন্দ্রে যদি 20,000 যদি কমে যায়, অলরেডি আরও কত কমবে, তাহলে বিপদ বোধহয় এই অঙ্কের মধ্যেই লুকিয়ে আছে। 2021 সালে দাদা কালিয়াগঞ্জে কত ভোটের নাম বাদ গেছিল আমি জানি না, কিন্তু 2024 সালে যখন, না 2024 সালে বাই ইলেকশন, আমি কথাটা বলছি খুব ক্যাটাগরিক্যালি, 2021 সালে কালিয়াগঞ্জে কত নাম বাদ গেছিল, স্যারেরা অঙ্ক করে, 3 স্যারেরা একটু বুঝে আমাকে একটু সাহায্য করলে ভালো হয়। কিন্তু 2024 সালে 6,000, না আমার অত কষ্ট হয়নি, 2006 সালে, এই 2024 সালে 6,000 নাম বাদ গেছিল। সেই হিসাব করলে 17 লক্ষ নাম 294 কেন্দ্রে এমনি বাদ হয়ে যাচ্ছে। কিন্তু 6,000 নাম বাদ পড়ার পরেও তৃণমূলের ভোট পার্সেন্টেজ বেড়েছিল। ফলে যারা এখন বলছে আতঙ্কের কথা, না, সেই আতঙ্কটা সত্যি আছে। আতঙ্ক কেন আছে জানেন? যান এই স্যারেদের নিয়ে, যে স্যারেরা এখানে বলছেন, সেই স্যারেদের ওই শুনানির ওখানে একটু দাঁড় করান, দাঁড় করিয়ে যে বৃদ্ধ মা বাবা আসছেন, যাদের বলছেন তুমি স্বামী না আসামি, যে অ্যাম্বুলেন্স করে আসছে, তাকে বলা হচ্ছে যে তোমার ভাই আসতে হবে, ভোট দাও কেন, ভোট দিতে চলে যাও, আর একটা শুনানিতে আসতে পারো না। তখন সেই হয়রানিগুলোর কনটেক্সটে আমরা যখন মানুষের পাশে থাকার বার্তা দিই, সেইটাকে যারা চক্রান্ত বলে বা সেইটাকে যারা বলে আমরা ভয় পেয়ে যাচ্ছি, ব্যাপারটা সেটা নয়। আমরা মানুষের পাশে, কিন্তু আমি বলছি ও দুটো শব্দ ব্যবহার করলো, কালীগঞ্জ আর আতঙ্ক। এবার মুশকিল হচ্ছে, ও যে আতঙ্কের কথা বলছে, সাধারণ মানুষের হেনস্থা, নিঃসন্দেহে ওর সঙ্গে আমি 100% একমত। কিন্তু কালীগঞ্জ আর আতঙ্ক বললে আমার তো ওই 9 বছরের মেয়েটার মুখটাও মনে পড়ে। পাশাপাশি যেভাবে শুধুমাত্র তামান্না কোনোভাবে নির্বাচনের সঙ্গে
সঙ্গে যুক্ত নয়, যার এক সেকেন্ড, যার ভোটাধিকার হতে আরও 9 বছর বাকি ছিল, সেখানে শুধুমাত্র তৃণমূলের বিজয় উৎসব থেকে যখন একটা 9 বছরের মেয়ের মৃত্যু হয়, তখন নিঃসন্দেহে সেইটার সঙ্গে আতঙ্কবোধ আরো বেশি করে চেপে ধরে। দেখুন সুমনদা, ইলেকশন কমিশনের নানা অব্যবস্থা আমরা প্রথম থেকেই আলোচনা সমালোচনা করছি এবং তীব্র সমালোচনা করতে চাই, মানুষের যেখানে কষ্ট আছে। কিন্তু এই অব্যবস্থা, অপরিকল্পনা ইলেকশন কমিশনের সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস এইটাকে কেন্দ্র করে যে রাস্তার রাজনীতি করেছে, সেই রাস্তার রাজনীতির সুযোগটা ইলেকশন কমিশন করে দিয়েছে। কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটা কি? কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটা হলো রাজ্য প্রশাসনের উপর এসআইআর হচ্ছে। এখানে একটি মানুষও শুরুতে একটি মানুষও কিন্তু দিল্লির লোক ছিল না, এমনকি সিও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটেশনে পাঠিয়েছেন তাকে। ফলে এন্টার প্রশাসনটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে। আমাদের এই জায়গা থেকে একটা আশঙ্কা হয় যে আজকে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করবার সুযোগ পাচ্ছে, সেই স্কোপগুলো, সেই ফাঁকগুলো, সেটা বৃদ্ধ ভোটারদের সংক্রান্ত হতে পারে, সেটা অনেকে হয়রানির শিকার হয়েছেন সেটা হতে পারে, ঠিক মতন ইনফরমেশন না দেওয়া হতে পারে। এই সমস্ত কিছুটার পেছনে রাজ্য প্রশাসনের একাংশ হাত নেই তো, যে তারা রাজনীতির সাথে যুক্ত হয়ে তারা এমন কিছু ফাঁক ফক্কর তৈরি করে রাখছেন যার সুবিধাটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাচ্ছে। একদম সমান্তরালভাবে এই প্রশ্ন তুলতে হবে যে যাদের জন্য এই অব্যবস্থা বা ব্যবস্থার ফাঁক ফোকরগুলো তৈরি হলো, নির্বাচন কমিশন তাদের সেই আধিকারিকদের কি চিহ্নিত করেছে, তাদের শাস্তি দিতে পেরেছে? প্রশ্নটা উঠবে। আজকে শোনা যাচ্ছে যে একজনের মৃতের তালিকায় ইচ্ছে করে নাম তোলা হয়নি, কেন সেই ভিডিওকে শাস্তি দেওয়া হবে না? একেবারে মানে আমরা চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এবং আমি আপনাকে বলছি এটা অবশ্যই আপনার সাথে একমত। আবার উল্টো দিকে দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পেনে হাঁটাচ্ছেন যে এই জীবিত লোকগুলো মৃত দেখানো হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে আপনার দলের তো বিএলএ ট্যুর ছিল, তাহলে আপনার দলের বিএলএ ট্যুর কি ভূমিকা নিয়েছিল? নাকি ওই মানে জীবিত লোকটাকে মৃত দেখানো হয়েছে যাতে করে র্যাম্পে হাঁটতে পারে? প্রশ্নটা ছিল যে ইসিআই ইআরওদের বাদ দিয়েই তাদের যে ইআরও যে পোর্টাল, নেট পোর্টাল, সেখান থেকে নাম বাদ দিচ্ছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বলেছেন। ফলে স্যার যেটা বললেন, তাহলে যদি আমাদের এত ওসানিক পাওয়ার থাকে যে আমাদের ইসিআই এর মতন ওসানিক পাওয়ারকে আমরা ওভারটেক করে যাচ্ছি, এটা কারণ আছে, তাহলে সেইখানে আমাদের তো ভাই বুঝতেই হবে যে আমরা কতটা এগিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।